আচ্ছা, তাহলে দেখেন আমি একটু শুরু থেকে শুরু করি, রেকর্ড তাহলে আগেরটা দিব না আর কি, এটাই দিব। তাহলে প্রথম কোশ্চেন কোনটা ছিল? প্রথম কোশ্চেন ছিল হচ্ছে আপনার রাষ্ট্র। তাহলে আমরা লিখবো কিভাবে দেখেন, ধরেন পরীক্ষায় আসছে রাষ্ট্র বলতে কি বোঝে, এটা পরীক্ষায় আসছে কেমন। তো এটা পরীক্ষা যদি আসে আপনি কি করবেন, প্রথমে হচ্ছে রাষ্ট্র নিয়ে কিছু একটা বললেন, ঠিক আছে, রাষ্ট্র আপনি আপনার মতো করে লিখবেন। এখানে ওই ক্যাটারে এমনি লিখছে, ওইখানে ওই এমনি লিখছে, যে ক্যাটারে সেও ফার্স্ট টাইম লিখে ক্যাটারে লিখছে ভাই, ঠিক আছে। নিজে স্টাইল মেক করেন, তবে একটু স্মার্টলি বানাবেন আর কি। আরেকজন একটা কপি পেস্ট করে আপনি ভালো করতে পারবেন না। যেমন সবাই হচ্ছে 45 ভাইবাতে দেখেন সবাইকে জিজ্ঞেস করতেছে নিজের স্ট্রং এর উইক পয়েন্ট লিখেন, সবার উইক পয়েন্ট সেম, চ্যাট জিপিটি থেকে মেরে দিচ্ছে আর ভাইবা ব্যাটল থেকে, কি জানেন, পারফেকশনিস্ট, স্যার মানে পারফেক্ট হতে চাই। এবার স্যার বলতেছে যে আপনার সবার উইকনেস সেম কেমন হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে সুন্দর না, এগুলো স্যাররাও বোঝে যে আপনি বি ইউর সেলফ, ঠিক আছে। তা আমরা হচ্ছে এবার ডিসিশন নিচ্ছি যে ভাই আমার নিজেরাই হচ্ছে নিজেদের উইকনেসটা বলবো, এই জন্য আমরা কেউ গ্রুপে আলোচনা কত বেশি নিজের উইকনেস নিয়ে আলোচনা করি না, এটা নিজের মতো করে বানায় বলতে হবে। কিছু আলোচনা করছি যে উইকনেস গুলো বলা ঠিক না, সেগুলো বাদ দিয়ে পজিটিভ কিছু উইকনেস এগুলো আমরা বলবো আর কি। সেই জন্য আরেকজন কি করতেছে এগুলো নিয়ে মাথা ঘামাবেন না, ঠিক আছে। আরেকজন কিভাবে নোট করতেছে আপনি আপনার মতো লিখবেন, ঠিক আছে। আপনি এভাবে লিখতে পারেন যে বাংলাদেশে আমরা হচ্ছে আধুনিক বিশ্বে আমরা রাষ্ট্র ব্যবস্থায় অনেক রাষ্ট্র দেখতে পাই, ঠিক আছে। যেমন হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, আবার কিছু কিছু রাষ্ট্র হচ্ছে অনেক বেশি আপনার টেরিটরি থাকলেও তাদেরকে রাষ্ট্র হিসেবে কাউন্ট করা যায় না, যেমন হচ্ছে আহ, আপনার ফিলিস্তিন, ঠিক আছে। রাষ্ট্রের হচ্ছে অনেকগুলো কি আছে আপনার বৈশিষ্ট্য থাকলেও আবার দেখা যায় যে ইউক্রেন, ইউক্রেনকে এখনো রাষ্ট্র বলতেছি যদিও সাধারণত অনেকটা হুমকির মুখে। এইভাবে আপনি নিয়ে আসেন যে তারা রাষ্ট্র বলতে বুঝায়। এবার উইথড্র উইলসনের একটা কি আপনি একটা কোটেশন দিয়ে দিলেন, স্টেট ইজ দ্য পিপল অর্গানাইজ করলো উইথ ডেফিনেটলি উইথড্র উইলসন, অবশ্যই নাম লিখবেন কার কোটেশন দিচ্ছেন, ঠিক আছে। ওই জনৈক ব্যক্তি বলেছেন, প্রচলিত প্রভাব, প্রবাদ, এগুলো বলা যাবে না, স্পেসিফাই করবেন, ঠিক আছে। এরপরে আপনি ওয়েস্টফেলিয়ান ট্রিটি দিয়ে দিতে পারেন যে স্টেট ইজ দ্য হাইয়েস্ট পলিটিক্যাল ইনস্টিটিউশন, আপনি ওয়েস্টফেলিয়ান ট্রিটি দুইটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ছোট দিলে দুইটা দিবেন, বড় দিলে একটা দিবেন, ঠিক আছে, পাশাপাশি দিবেন না, ঠিক আছে। একটা শুরুতে দিবেন একটা শেষে দিবেন, এটা করে দিবেন আর কি, কেমন। তারপর আপনি দিলেন, এরপর হচ্ছে পরীক্ষায় আসছে রাষ্ট্র কাকে বলে, পরীক্ষায় রাষ্ট্রের কি চায় নাই আপনার থেকে, রাষ্ট্রের ধরেন ব্যাখ্যা চায় নাই, রাষ্ট্রের বৈশিষ্ট্য চায় নাই, এখন রাষ্ট্র চাইছে জাস্ট রাষ্ট্র বলতে কি বলে এটা আসছে। আপনি যে কোনো ভাবে লিখতে পারবেন, আপনি রাষ্ট্র দিতে পারেন, এরপর রাষ্ট্র বৈশিষ্ট্য দিতে পারেন, আপনি চাইলে বৈশিষ্ট্য দিয়ে আগাইতে পারেন, আপনি চাইলে বৈশিষ্ট্য দিয়ে না আগায়া আপনি রাষ্ট্রের হচ্ছে কাজ নিয়ে আগাইতে পারেন, রাষ্ট্রের কাজ কি আপনি আপনার মতো করে গুছিয়ে দিতে পারেন। আর শুধু রাষ্ট্র চাইছে, যেমন এই বইগুলো খুবই খারাপ একটা কাজ করে, বেশিরভাগ কোচিং সেন্টারের বইগুলো খারাপ। যেমন ধরেন রাষ্ট্র বলতে কি বোঝায়, আপনি শুধু এই পার্টটুকু দিলে সুন্দর হবে না। রাষ্ট্র বলতে কি বোঝায় এক লাইন লেখা তিন চার জনের সংজ্ঞা দিয়ে ফেলছেন, আপনার কি বলছে রাষ্ট্রের সংজ্ঞা চাইছে। বেশিরভাগ কোচিং এই কাজটা করে বইগুলা, সো বাজারের বই থেকে নিজের মতো করে লিখবেন আর কি, ঠিক আছে। আহ, তাহলে দিল কি আপনাকে সংজ্ঞা দিলেন, এবার বৈশিষ্ট্য দিলেন বা কাজগুলো দিলেন আর কি, ঠিক আছে। তাহলে এটা প্রথম কোশ্চেনে গেল। এরপর রাষ্ট্রের উপাদান কি, রাষ্ট্রের উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে রাষ্ট্রের উপাদান কি, সেখানেও আপনার রাষ্ট্রের সংজ্ঞা দিতে পারবেন, দুইটা সংজ্ঞা দিয়ে দিবেন বা একটা সংজ্ঞা দিয়ে দিবেন, ঠিক আছে, ডেফিনেশন দিয়ে। এবার আপনি রাষ্ট্রের উপাদান আপনি এইভাবে দিবেন না, এটাকে একটা ট্রাই টু মেক চার্ট চার্ট, ঠিক আছে। ফাঁকিবাজি করার সবচেয়ে বড় উপায় হচ্ছে চার্ট বানানো। এতে যেটা হবে আপনার পেজ ফিল আপ হয়ে যাবে, স্যারের মধ্যে আজ ব্যাপারটা ও তো ফাটাই বলছে, কিন্তু দেখা যায় আপনি একই জিনিস লিখছেন, দেখতে সুন্দর লাগে কেমন। এইভাবে না দিয়ে আপনি দেখেন রাষ্ট্রের বৈশিষ্ট্য একটা বক্স দিয়ে দেন, ঠিক আছে, রাষ্ট্রের বৈশিষ্ট্য, ঠিক আছে। কিংবা আপনি সুন্দর করে ডিজাইন করেন, এখানে একটা গোলা দেন রাষ্ট্রের, এখানে দেন হচ্ছে আপনি কি মুখ্য বৈশিষ্ট্য, এখানে দেন গৌণ বৈশিষ্ট্য, মাঝখানে হচ্ছে রাষ্ট্র। এগুলো বেশি টাইম লাগে না আপনার যারা এখন আপনি আবার এগুলো খাতা কলম নিয়ে কম্পাস দিয়ে গৌড় করে এগুলোর সুযোগই নাই, টাইমই পাবেন না। এটা একদম ফ্রি হ্যান্ড রাইটিং, ঠিক আছে, ফ্রি হ্যান্ড রাইটিং। যদি টাইম পান পেন্সিল ইউজ করবেন, টাইম না পাইলে আপনি কলম ইউজ করবেন, সমস্যা নাই, ঠিক আছে। জাস্ট একটা ফ্রেম দেওয়ার ট্রাই করবেন। তাহলে মুখ্য উপাদানের মধ্যে কি আছে, ভূখণ্ড লাগবে, আমার জনসমষ্টি লাগবে, সরকার লাগবে, সাধারণত লাগবে, এগুলো আমরা জানি, এগুলো আগের 19 পড়ে আসছেন আপনারা, কেমন। সো এখন আর নতুন করে পড়ার মতো কিছু নেই। এখন এইগুলোর মধ্যে একটা করে সংজ্ঞা শিখতে পারলে ভালো, না শিখতে পারলে সমস্যা নেই, ঠিক আছে। এখন সংজ্ঞা নিয়ে ভাই আমরা 45 অনেক বেশি স্ট্রেস ছিলাম আর কি। এখন আপনাদেরকে আমি, আপনারা তো আমার কথা শোনেন না, দু একজন কথা শুনতেছেন, 10 জন 15 জন ভর্তি হয়েছেন, ঠিক আছে, অনেকে জোর করে ভর্তি হয়েছেন, ভর্তি হয়ে কথা শুনতেছেন না, তাইলে তো ভাই সমস্যা, ঠিক আছে। তো আপনি যদি লাইক কথা শোনেন তাহলে দেখবেন যে, আপনার ইয়াগুলা, এই যে কোটেশন গুলা আপনার জন্য দুধ ভাত ভাই। আপনাকে বাংলাদেশ অ্যাফেয়ার্স অনেক কঠিন না,
আপনি বিশ্বাস করবেন বাংলাদেশের 45 পরীক্ষার সময় আমার কান্না চলে আসছে। আমার শনিবার পরীক্ষা ছিল, তো আমি 3টে বই পড়ছি, 3টে বই শুক্রবার একদিন বন্ধ, আমি পারতেছিলাম না, লিখে কান্না চলে আসছে। ঠিক আছে, এত প্যারা লাগতেছিল। হ্যাঁ, স্টিল আল্লাহর রহমত পরীক্ষা ভালো হয়েছে। আপনাদেরকে এত প্যারা আমি ইজি করে দিব, বাট আপনি যদি আমার কথা শোনেন, আপনি যদি নোট করেন, ডেটা নোট করেন, ডেটাগুলো প্রতিদিন একবার দুবার পড়াবো আপনাদেরকে, দেখবেন অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে। ঠিক আছে, অনেকটা হচ্ছে লিটারেচার ক্লাসের মতো, ক্লাসের মধ্যে পড়া শেষ এবং সেম জিনিস পরীক্ষায় কমন আসে। বাট আমার কথা শুনতে হবে, ইনস্ট্রাকশন ফলো করতে হবে। জনসমষ্টি, তাহলে জনসমষ্টি মানে জনগণ থাকা লাগবে আর কি। জনগণ না থাকলে রাষ্ট্র দিয়ে কি করবে? একটা নির্জন দ্বীপ আর রাষ্ট্র হতে পারবে না, ঠিক না? তো এখানে এরকম একটা কোটেশন দিবেন, এবার এই কোটেশন এরকম একটা লাইন লিখবেন, এরপর কোটেশনটা দিবেন। এরিস্টটল কি বলছে দেখেন, রাষ্ট্রের জনসংখ্যা এত কম হবে না যাতে রাষ্ট্রীয় কাজে লোকবলের অভাব ঘটে। মন্ত্রী হওয়ার কেউ নাই, এমপি হওয়ার কেউ নাই, তারপর রাষ্ট্রে ময়লা ফেলানোর কেউ নাই, রাস্তা বানানোর কেউ নাই। ঠিক আছে, এত কম হওয়া যাবে না। আবার এত বেশি হওয়া যাবে না রাষ্ট্র তাদের ভরণ পোষণ করতে অপরাধ হয়, যেমন বাংলাদেশ রাষ্ট্র হচ্ছে আপনাকে অপরাধ না। আজকে হচ্ছে আমি বিড়াল নিলাম একটা, আপনার দেখছো মনে হয়। তো বিড়ালটা নেওয়ার পরে আমি হচ্ছে ওই স্বাভাবিকভাবে একটু উত্তেজিত, সাথে সাথে বের হয়ে গেছি কাঁচা কিনবো, হ্যান কিনবো। এখন আসতে আসতে দেখলাম একটা লোক, মহিলা আর কি, উনি হচ্ছে ওনার সব ভিক্ষুক আর কি, ভিক্ষুক টাইপ মহিলা। উনি ওনার সব জমানো টাকা দিয়ে উনি খাবার কিনছে বাসার জন্য, চাল ডাল আমরা দেখতেছি। এখন ওই বাসায় যাওয়ার টাকা নাই, মানে ওনার কাছে 20 টাকা আছে, চিটং তো পাহাড়ি রাস্তা, ওনার থেকে 40 টাকা যাচ্ছে, উনি বাসায় যেতে পারতেছে না। উনি দাঁড়ায় আছে, বুড়া মানুষ, প্রায় বুড়া আর কি, উনি হাঁটতে পারতেছে না, কোনো রিক্সাও নিচ্ছে না, রিক্সাওয়ালা তো দান করবে না। শেষমেশ হচ্ছে আমি দেখলাম অনেকক্ষণ পরে আমি টাকা এসে দেখি আমার কাছে আসছে, পরে আমি ওকে 50 টাকা দিচ্ছি। 10 টাকা দিয়ে আপনি কিছু খায়েন, আর 50 টাকা আর 40 টাকা দিয়ে আপনি রিক্সা দিয়ে চলে যান। পরে রিক্সা দিয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে রাষ্ট্র হচ্ছে আমাদেরকে আপনি কি করতে পারতেছে না, আপনার ফ্যাসিলিটি দিতে পারতেছে না। ওকে, তাহলে এত বেশি হওয়া যাবে না। তাহলে এটা কি কোনো কঠিন সংখ্যার মধ্যে পড়ে নাকি বলেন তো? এরিস্টটলের নাম কে শোনান নাই বলেন তো? তাহলে কি রাষ্ট্রের জনসংখ্যাতে বেশি হবে না যে রাষ্ট্রীয় কাজে লোকবলের অভাব ঘটে? এত কম হওয়া যাবে না যে রাষ্ট্রের লোকবলের অভাব ঘটে? এত বেশি হওয়া যাবে না যাতে রাষ্ট্র ভরণ পোষণ করতে না পারে? নিজের মতো করে লিখবেন, শেষ। দুইটা কোয়েশ্চেন। তাহলে জনসমষ্টি নিয়ে হচ্ছে একটা কোয়েশ্চেন আপনার পড়া হয়ে গেছে। তাহলে নোট যখন করবেন, আমি বারবার নোটের কথা বলতেছি কেন, নোট যখন করবেন তখন হচ্ছে আপনি কি করবেন জানেন, এই যে ধরুন রাষ্ট্রের উপাদান পুরো লেখার দরকার নেই, রাষ্ট্রের উপাদানটা লিখবেন, এরপর হচ্ছে 4টে উপাদান লিখবেন, জনসমষ্টির পাশে টান দিয়ে। আমার নোট করার খাতা আপনারা খেয়াল করছেন, সেকেন্ড পার্টের সেকেন্ড আপনাদের গ্রুপে দিচ্ছি গতকালকে। আমি আমি কি করি জানেন, লেফটে লিখি হচ্ছে এই যে খাতাটাকে এমনি বটে ফেলি, আমি দাগ দেই না, জাস্ট বটি আর কি। এ পাশে পয়েন্টের নাম লিখি, আর ডান পাশে টান দিয়ে হচ্ছে আপনার কোন সংখ্যা, নাম্বার, ডেটা, ডেফিনেশন গুলা লিখি। খেয়াল করছেন আপনারা কেউ? হিডেন ব্যাচে যারা ভর্তি আছেন তাদের কথা বলতেছে, ঠিক আছে। তো আপনারা হচ্ছেন ধরেন এই পাশে লিখলেন, আর জনসংখ্যার পাশে টান দিয়ে জনসংখ্যার কোটেশনটা লিখে রাখবেন, শেষ। বাকিগুলো কোটেশন লেখার জায়গা রাখবেন, প্রতি কোশ্চেনের পরে হাফ পেজ খালি রাখবেন। কারণ এই বইয়ে হয়তো কোটেশন নাই, বই তো আরো পড়বেন আপনি, কোনো বইয়ে কোটেশন থাকলে এখানে আবার টুকে রাখবেন। এই বিসিএস তো আপনার শেষ বিসিএস না, আরো বিসিএস রিটার্ন দিবেন না, এই খাতাটা কাজে লাগবে। সুন্দর মতো গুছিয়ে গুছিয়ে লিখবেন। তাহলে জনসমষ্টি নিয়ে কোরেশন আপনি পাবেন, ঠিক আছে। ভূখণ্ড নিয়ে একটা কোরেশন আপনি পাবেন। ভূখণ্ড মানে শুধু ভূখণ্ড না, জায়গা না, এর জায়গা আছে থাকবে, উপরে হচ্ছে এয়ার স্পেস থাকবে, ঠিক আছে, মানে হচ্ছে আকাশ সীমা এটাও আপনার, তারপর আপনার নৌসীমা সেটাও আপনার। ওই সবগুলো মিলে হচ্ছে ভূখণ্ড। ভূখণ্ড মানে শুধু আমরা মনে করি হচ্ছে ভূমিটা, ভূমিটা না, আকাশ সীমাও আপনার ভূখণ্ডের অন্তর্গত, নৌসীমাও আপনার ভূখণ্ডের অন্তর্গত। এই সরকারের কোরেশন করতে হবে। কিন্তু সরকার কি তো পারবেন, যে হচ্ছে সব ম্যানেজ করে। কোটেশন হচ্ছে কি দেখেন, গ্যাটের খুব ভালো একটা কোটেশন দিচ্ছে, গভর্নমেন্ট ইজ দ্য অর্গানাইজেশন অর মেশিনারি অফ দ্য স্টেট। ইংলিশ কোটেশন দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। অনেক সময় আপনি ব্লু পেন ইউজ করার টাইম পাবেন না, তখন আপনি কি করবেন যে ইংলিশ কোটেশন দিবেন, স্যারের চোখে লাগবে। বাংলা লেখার মধ্যে বাংলা কোটেশন সেম ফন্টের লেখাটা চোখে কম লাগে। তখন যেটা করবেন সেটা হচ্ছে একটা কোটেশন লেখার পরে আপনি বুঝতেছেন আপনি কলম চেঞ্জ করার সুযোগ পাচ্ছেন, টাইম নেই। আচ্ছা, শুধু টাইমের জন্য কলম চেঞ্জ করার সুযোগ পাচ্ছেন না, ব্যাপারটা এরকম না। অনেক সময় কোশ্চেন টাফ হয়ে যায়, তখন অনেক ভাবতে হয়, আপনি পারতেছেন না, মুড কাজ করে না, তখন অনেক সময় আমরা কলম চেঞ্জ করি না, ঠিক আছে। তো আপনি দেখেন, তখন আপনি কি করবেন, প্রচুর স্পেস দিবেন। এখানে লিখছেন তো, এখানে কোরেশন দিয়ে সামনে 1 ইঞ্চি স্পেস দিবেন, নিচে 1 ইঞ্চি স্পেস দিবেন। তখন স্যার খেয়াল করবে কিন্তু এখানে ফাঁকা দিচ্ছে কেন, তার মানে একটা কোরেশন আছে, কিছু টেকনিক আছে পরীক্ষায় আর কি, ঠিক আছে। 46 রিটেনের এক্সপিরিয়েন্স শেয়ার করি। ওইখানে আমার পাশে একজন বসছে, সে খুব ফ্রাস্ট্রেটেড। তিনি হচ্ছে সিনিয়র অফিসার, আমাদের জনতা ব্যাংকের সিনিয়র অফিসার।
কুমিল্লার বাসা, উনি পড়াশোনা করা নাই। তো উনি বলতেছে আমি তো অনেক কলম, আমি 10-15টা কলম নিয়ে যাই, আমাকে প্রতিবার চেকের সময় চাপ ধরতো, এতগুলো কলম নিয়ে আসেন, পিএসসি একজন মেম্বার থাকে আর কি বোর্ডে ইয়াতে হলে, এতগুলো ইয়ে নিয়ে আসছেন, কলম নিয়ে আসছেন কেন? আমি, স্যার এটা আমার অভ্যাস, মানসিক সমস্যা। আমি এমনি বলে দিয়েছি আরো হিসেবে আমি চলে যাই আর কি। তো দেখেন, এখন আমি ব্লু পেন নিয়ে গেছি 2টা, এখন পাশে জন বলতেছে ভাই ব্লু পেন কি ইউজ করা যায়, আমি বলছি না রে ভাই টাইমই পাওয়া যায় না। আমি ওনার সাথে এগুলো ফাইল করতেছি। এবার যখন পরীক্ষা দেওয়া শুরু করছে আমি তোর ব্লু পেনটা লেখা শুরু করছি, তুমি আমার দিকে তাকাচ্ছি। ঠিক আছে, এখন আমি তো উনি যেটা বলতেছে ওটা শেয়ার করে আবার আমি আমার গতিতে চলতেছে, ঠিক আছে। So, মানুষ কি বলতেছে ডাজন্ট ম্যাটার, আপনি যদি ম্যানেজ করতে পারেন টাইম, ইউ হ্যাভ টু ডিজাইন ইউর খাতা, ঠিক আছে, যদি টাইম ম্যানেজ করতে পারেন। তো ব্লু পেন ইউজ করা একটা ভালো ব্যাপার। তাহলে ইংলিশ অথবা ব্লু পেন দুইটা একটা ইউজ করবেন, আর যদি আপনি ব্ল্যাক পেন দিয়ে করে পেন লিখেন অবশ্যই 1 ইঞ্চি ফাঁকা রাখবেন, ঠিক আছে। আর যদি দেখেন হচ্ছে ভাই খাতা ফিক্স করে দিতে পারে, শোনেন মনোযোগ দেন, এইবার পর্বে 7-এ খাতা ফিক্স করে দিতে পারে যে এই কোশ্চেন আপনি 1 পেজের মধ্যে শেষ করা লাগবে, এরকম ফিক্স করে দিলে তো বুঝতেছেন 1 ইঞ্চি খাতা খালি টাকার সুযোগ নেই, তখন তখন একটা আপনি আপনার মতো করে ম্যানেজ করেন, ঠিক আছে। তখন অবশ্যই অনেক টাইম পাবেন আপনি, কারণ ছোট করে লিখতে পারবেন তো, তাই জন্য আর কি, ঠিক আছে। তাহলে দেখেন আপনার এই সার্বভৌমত্ব, তাহলে সার্বভৌমত্ব হচ্ছে কি, এটা একটা আপনার চরম চূড়ান্ত অবাধ নিরঙ্কুশ ক্ষমতা, চরম চূড়ান্ত অবাধ নিরঙ্কুশ ক্ষমতা, এই 4টা ওয়ার্ড সিকুয়েন্সিয়ালি পড়লে মানে না পড়লেও সমস্যা নেই, এইটা না দিলেও সমস্যা নেই, কিন্তু একটা সৌন্দর্যের ব্যাপার আছে, ঠিক না। এই শব্দটা স্যাররা পছন্দ করে, আপনাদের খাতা কাটবে পলিটিক্যাল ইকোনমি ইন্টারন্যাশনাল রিলেশনস স্যাররা, ঠিক আছে, সেই জন্য ওনারা এইসব শব্দে খুশি হয় আর কি। চরম চূড়ান্ত অবাধ নিরঙ্কুশ, এটা 4বার পড়েন আপনি আমার সাথে, চরম চূড়ান্ত অবাধ নিরঙ্কুশ, 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 শেষ, ঠিক আছে। আচ্ছা, এরপর গৌণ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন রাষ্ট্রের স্থায়িত্ব, মানে রাষ্ট্রের তো স্থায়িত্ব চেঞ্জ হয় না, ঠিক না। এটা কি এমন হবে বাংলাদেশের কয়েকদিন পর পর পরাধীন হয়ে যাচ্ছে, আবার স্বাধীন হচ্ছে, আবার পরাধীন হচ্ছে, সেটা চেঞ্জ হবে না। আন্তর্জাতিক স্বীকৃতি, রিকগনিশনটা এখন খুব গুরুত্বপূর্ণ। স্বীকৃতি না দিলে আপনি ব্যবসা করতে পারবেন না, পলিটিক্যাল কোনো কোনো অ্যাকনোলেজ করতে পারবেন না, ঠিক আছে। স্বীকৃতি দিলে আপনারা হচ্ছেন অ্যাকনোলেজ করতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখেন আপনার আপনার রাষ্ট্রীয় স্থায়িত্ব, 1 মিনিট। তাহলে হচ্ছে রাষ্ট্রের স্থায়িত্ব, রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতি, ঠিক আছে, রাষ্ট্রের স্থায়িত্ব আন্তর্জাতিক স্বীকৃতি, রাজনৈতিক সাম্য থাকা লাগবে, তারপর হচ্ছে জাতীয়তাবাদ ন্যাশনালিজম থাকা লাগবে, ঠিক আছে, একটু মনোযোগ দেন। দেখেন রাষ্ট্রের ন্যাশনালিজম কি, কেউ একদিন শেয়ার করতে পারেন আপনার, আপনার এই ন্যাশনালিজম ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, ন্যাশনালিজম ছাড়া কোনো রাষ্ট্র টিকতে পারে না। আপনার রাষ্ট্রের 100% মানুষ যদি মনে করে আরে ধর বর্ডার লাগবে না, তাহলে তো দেখবেন আপনাকে অ্যানেক্স করে ফেলতেছে, কিংবা হচ্ছে মানে রাষ্ট্রই থাকবে না। উইদাউট বর্ডার রাষ্ট্র হওয়া খুবই টাফ, যেমন ইউরোপ যেটা ফেস করতেছে। এখন আপনি বলতে পারেন ভাই বর্ডারলেস কান্ট্রি তো পসিবল, যেমন ইউরোপে, দেখেন ইউরোপে বর্ডারলেস কান্ট্রি পসিবল হইলে ওদের অনেক বিধি নিষেধ আছে, ঠিক আছে। হয়তো ইন ফিউচারে পসিবল হবে, বর্তমানে রাষ্ট্র হওয়ার জন্য বর্ডারটা গুরুত্বপূর্ণ। আর ইউরোপে আপনার যদিও ওদের মধ্যে কি আছে, আপনার বর্ডার নাই, কিন্তু বর্ডার মানে এমন না বেড়া থাকতে হবে, ওদের যে কথাবার্তা, কিংবা দেখেন পোল্যান্ড একটা চাচ্ছে, হাঙ্গেরি একটা বলতেছে, ওদের ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু সবাই ইন্ডিভিজুয়াল মতামত দেয়, ঠিক আছে, একটা মতামত আসলে ওটা এরকম না। রিকগনিশনটা গুরুত্বপূর্ণ, রিকগনিশনটা যেমন আমরা হচ্ছে আপনার পলিটিক্যাল রিকগনিশন দিচ্ছি না কাকে, তাইওয়ানকে। তো তাইওয়ান যখন পলিটিক্যাল ঝামেলার পরে আমি রিয়াক্ট দেখাচ্ছি না, কেমন, কিন্তু গাজাকে আমি রিকগনিশন দিয়ে ফেলছি, তো গাজা যখন পলিটিক্যাল ঝামেলার পরে আমি রিয়াকশন দেখাচ্ছি, ওকে। এবার দেখেন গৌণ এবং আপনার হচ্ছেন আপনার মুখ্য পার্থক্য বা সম্পর্ক দেখেন, একই জিনিস, পার্থক্য বা সম্পর্ক দেখেন, আপনার এই মুখ্যগুলো ছাড়া রাষ্ট্র হইতেই পারবে না, রাষ্ট্র এক্সিস্টই করবে না, গৌণগুলো থাকা ভালো, ঠিক আছে। না থাকলে যে একদম বিপদে পড়বেন, কোন এক কাঁটালে কোনো সমস্যা নেই। যেমন ইসরায়েলকে তো বাংলাদেশ স্বীকৃতি দেয় না, যার জন্য মিন দ্যাট ইসরায়েল হচ্ছে কোনো রাষ্ট্র না, সবাইকে স্বীকৃতি দেওয়া লাগবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আবার দেখেন যে গাজাকে হচ্ছে পার্মানেন্ট 5টা মেম্বারের 4টা মেম্বারই স্বীকৃতি দিয়েছে, তারপরে রাষ্ট্রে সে ফাংশন করতে পারতেছে না, তার মানে স্বীকৃত একদমই হইতে হবে ওটা এরকম না,
তারপর ধর রাষ্ট্রের মুখ্য উপাদানগুলোর মধ্যে সাধারণত চরম ক্ষমতা, মানে এটা একমাত্র চরম ক্ষমতা। এরকম চরম কোনো জিনিস নাই, গৌণের মধ্যে এমন কিছু নাই যেটা চরম। ঠিক আছে। তারপর হচ্ছে রাষ্ট্রের মুখ্য উপাদান থেকে গৌণ উপাদানের উৎপত্তি হয়, মানে মুখ্য থেকে ভাগ টাগ করে গৌণ হয় আর কি। ঠিক আছে। রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য কি, এগুলো পড়া লাগবে ভাই, এটা নিজের একবার পড়বেন, কিন্তু কোটেশনটা পড়া দিচ্ছি আমি। দেখেন প্লেটো কি বলছে, দ্য স্টেট এক্সিস্ট টু প্রমোট গুড লাইফ। তাহলে একটা স্টেটের থাকার প্রয়োজন কেন, যাতে সে গুড লাইফটাকে প্রমোট করতে পারে, কি গুড লাইফটা প্রমোট করতে পারে, এই জন্য হচ্ছে আপনার একটা গুড স্টেট থাকতে হবে। তাহলে আপনি হচ্ছেন যখন পড়বেন এই কোটেশন গুলো 5-7 বার রিভিশন দিবেন, 5-7 বার 8 বার পড়বেন, মুখস্থ করার দরকার নেই। 8-10 বার হচ্ছে আপনি পড়তে থাকলে অটোমেটিক হচ্ছে আপনার মাথায় সেট হয়ে যাবে। ঠিক আছে। তাহলে হচ্ছে স্টেট হচ্ছে কি প্রমোট গুড লাইফ, তাহলে এটা কি বলছে, প্লেটো বলছে। এরিস্টটল কি বলছে বলেন তো? একটু এরিস্টটল কি সংখ্যা পড়ে আসছি, বলেন না কেউ একজন, ভুলে গেছেন? আরে কি বললো বলেন না। রাষ্ট্রের জনসংখ্যা এত বেশি এত কম হওয়া যাবে না। লজ্জা পাচ্ছেন আপনারা নাকি শোনা যাচ্ছে না আমাকে? কথা বলতে হবে তো আমার সাথে। আচ্ছা, কেউ একজন অভ্যাস করেন আমার সাথে কথা বলতে, হয়তো আমি পড়ানো টাফ হয়ে যাবে। আচ্ছা দেখেন, যে আধুনিক রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য, এগুলো আর পড়া লাগবে না, নিজেরা করবেন। ঠিক আছে। আপনি শৃঙ্খলা রক্ষা করবেন, রাষ্ট্রের নিয়ম নীতি মানবেন, তারপর ট্যাক্স দিবেন, এই যে ভ্যাট দিবেন, ট্যাক্স দিবেন, ঠিকমতো ভোট দিবেন, অসাম্প্রদায়িক চেতনা দেখাবেন, জাতি রাষ্ট্রের সম্পদ রক্ষা করবেন। ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ। ভাইয়া ওই যে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, সার্বভৌমত্ব একটা রাষ্ট্রের চরম ক্ষমতা, অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি একটু বুঝতেছি না, মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটাতে বোঝা যাচ্ছে এভরিওয়ান, মানে সবাই হচ্ছে এটার কমান্ডে থাকবে। এটা হচ্ছে আপনি মানে কোনোভাবে ভায়োলেট করতে পারবেন না, যেটার উপরে কোনো আইন নাই, যেটাই হচ্ছে চূড়ান্ত ক্ষমতা, চরম ক্ষমতা। মানে ধরেন বাংলাদেশের সব আইন অকার্যকর হয়ে যাবে যদি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কোনো হুমকি আসে। তখন আপনি আর ওই যে, যেমন ধরেন হচ্ছে 144 দ্বারা যখন আপনার জারি করে, তখন আপনার যেরকম ধরেন কোনো একটা অনেকগুলা রাইটস আপনার কি হয়ে যায়, আপনার হচ্ছে ডিসেবল হয়ে যায়, আপনি সব রাইট ক্লেম করতে পারবেন না। ঠিক আছে। তার মানে হচ্ছে রাষ্ট্র একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন হচ্ছে আপনার কিছু মৌলিক অধিকার আপনি আর ক্লেম করতে পারবেন না, রাষ্ট্র এটা আপনাকে দিতে বাধ্য না, কারণ রাষ্ট্র নিজেই বিপদে আছে। আর যখন সার্বভৌমত্বের উপরে হচ্ছে আপনার একটা ইয়ে আসবে, আঘাত আসবে, তখন হচ্ছে আপনি হচ্ছেন, আপনাকে রাষ্ট্র যে কোনো কিছু করতে বাধ্য করতে পারবে, আপনাকে মৃত্যুদণ্ড দিতে পারবে। ঠিক আছে। আপনাকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনী ঢুকাতে পারবে। এটা একটা চরম ক্ষমতা, যেটা হচ্ছে আপনাকে অধিকার দেয় আপনি যে কোনো কিছু করবেন ওই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য। ঠিক আছে। আবার এই 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 চরম ক্ষমতায় হচ্ছে অন্য একটা রাষ্ট্রকে বাধা দেয় ওই রাষ্ট্রের উপর আঘাত করার জন্য। এইটার উপর কোনো ক্ষমতা নেই, আপনি যে ক্ষমতাগুলো অ্যাক্সেস করতেছেন, রাষ্ট্র যে ক্ষমতাগুলো এক্সারসাইজ করতেছে, যেমন ধরেন হচ্ছে রাষ্ট্র এক্সারসাইজ করতেছেন অনেক ক্ষমতা, সংবিধান বানাচ্ছে রাষ্ট্র, সংবিধান আছে, এর একটা ক্ষমতা এক্সারসাইজের ব্যাপার না? আপনি রাষ্ট্রকে বা রাষ্ট্র বলতে কি বোঝায়, রাষ্ট্র একটা বিমূর্ত ধারণা বলে, রাষ্ট্র একটা বিমূর্ত ধারণা বলে। বিমূর্ত ধারণা বলতে কি বোঝায়, বিমূর্ত ধারণা বলতে বোঝায় যে রাষ্ট্র এমন একটা জিনিস যেটা আপনি কথা বলতে পারে না, যেটা ব্যক্তি না, মানে আপনি রাষ্ট্রকে টাচ করতে পারবেন না। ঠিক আছে। কিন্তু আপনি দেখেন সবকিছু রাষ্ট্রের নামে যাবে। ঠিক আছে। রাষ্ট্র কি, রাষ্ট্র কেউ না, রাষ্ট্র হচ্ছে মানে একটা বিমূর্ত ধারণা, এটাকে এটা একটা ইনটেনজিবল ব্যাপার। ঠিক আছে। এটা একটা ফিলিংস এর ব্যাপার। কিন্তু এই রাষ্ট্রই হচ্ছে তার সার্বভৌমত্বের ক্ষমতা থাকে একটা, সেই ক্ষমতা আপনাকে ডেলিগেট করে দিচ্ছে রাষ্ট্রপতিকে বা প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী পার্লামেন্টের মাধ্যমে কিছু আইন বানাচ্ছে, সে রাষ্ট্রপতির নামে বা রাষ্ট্রের নামে যায়। ঠিক আছে। এটা এমন একটা ক্ষমতা যেটা আসলে আপনার হচ্ছে সুপ্রিম ক্ষমতা, এটার উপরে কোনো ক্ষমতা নেই। যেটার উপরে যদি কোনো হুমকি আসে তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে, কিন্তু তার হুমকি আগে মোকাবেলা করতে হবে, এটা বুঝায় আর কি। ঠিক আছে। এটা ফিলোসফিক্যাল টার্ম, এটা সরাসরি ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে। বুঝছেন তাহলে তো ব্যাপার? ভাই এটা মিসইউজ করা যায় অনেক। হ্যাঁ। তো এটার মিসইউজ করারও সুযোগ আছে বিভিন্ন ভাবে, যেমন হচ্ছে হ্যাঁ, যে ভাই এই যে আপনার সার্বভৌমত্বের কথা বলে যুদ্ধ করার একটা ব্যাপার। যেমন রাশিয়া করতেছে। ঠিক আছে। রাশিয়ার ধরুন হচ্ছে আপনার ইউক্রেনে হামলা করছে, ইন্টারন্যাশনাল ডিসকাশন করবেন। ঠিক আছে। তাহলে আপনার পরীক্ষা ভালো হবে। রাশিয়া যেটা করতেছে। ঠিক আছে। এখন ধরেন এই যে এখানে যদি আমরা চলে আসি, আমরা পাই হচ্ছে কাকে,
আমরা পাই হচ্ছে আপনার ইয়াকে মেকিয়াভেলিকে। ঠিক আছে, মেকিয়াভেলি কি বলছে? মেকিয়াভেলি বলছে যে আপনার বড় রাষ্ট্র টিকে থাকে। এটা মেকিয়াভেলিয়ান না, এটা মূলত বলছে আপনার সানজু। সানজুর কথা শুনছেন না? সানজু আর্ট অফ ওয়ার, ঠিক আছে। এবং কৌটিল্যের মধ্যে এই ধরনের একটা কিছু বক্তব্য উঠে আসছে যে বড় রাষ্ট্রগুলোর টিকে থাকার সম্ভাবনা বেশি, বড় রাষ্ট্র টিকে থাকার সম্ভাবনা বেশি। এই জন্য সবাই রাষ্ট্র বড় করতে চাইতো। রাষ্ট্র বড় করতে কিভাবে চাইতে হবে? আরেক রাষ্ট্র দখল করতে হবে আর কি, এক্সপানশন করা লাগবে আর কি রাষ্ট্রটা আর কি। ঠিক আছে, আপনাদের 47 এর জন্য এখন নোট বানিয়ে দিচ্ছি না আপনাদেরকে, আপনাদের নোট এখনই আমি দিব আর কি, একটা কাজ দিব আজকে, লিখে রাখেন, আমি ভুলে যেতে পারি। সেটা হচ্ছে গাজা প্ল্যান। গাজা প্ল্যান এটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, পেজ গ্রুপে লিখে দেন। গাজা প্ল্যান মানে আপনার একটা প্ল্যান দিচ্ছে না কে? ট্রাম্প, ঠিক আছে। বুঝতে হ্যাঁ, তো গাজা রেখে এখন ট্রাম্প মনে করতেছে তার টিকে থাকার জন্য টেরিফ 100% করা উচিত, এটা রাইট। রাশিয়া ভাবতেছে ওর টিকে থাকার জন্য ইউক্রেনে হামলা করা উচিত, তাহলে এটা রাইট। এটা মেকিয়াভেলিয়ান বলছে, এটা আমি বলি না কিন্তু, ঠিক আছে। আপনি মেকিয়াভেলিয়ান যদি চিন্তা ভাবনা করেন, সে মনে করতেছে রাষ্ট্র টিকে থাকতে হবে, এটা হচ্ছে মেইন কথা, এবং টিকে থাকতেও যা করবে সেটা রাইট। মানে আপনি এটা কিন্তু আমাদেরও আছে। আপনি 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 সেলফ প্রোটেকশনের জন্য ফায়ার করতে পারবেন, নিজেকে বাঁচানোর জন্য আপনি আরেকজনকে ফায়ার করতে পারবেন, ঠিক আছে। তাহলে এই যে দেখেন, এটাকে মিসইউজ করার সুযোগ আছে। এই জন্য হচ্ছে যদি রাষ্ট্র, যদি আপনার বলা হয় রাষ্ট্র যদি কল্যাণকর হয়, একটা রাষ্ট্র যদি কল্যাণ রাষ্ট্র হয়, তখন হয় কি যে কল্যাণ রাষ্ট্রের রাষ্ট্র সবসময় জনগণের কল্যাণ চায়, তখন এই মিসইউজটা হয় না। যখন ডেমোক্রেটিক রাষ্ট্র হয় তখন মিসইউজটা কম হয়, ঠিক আছে। এটা হচ্ছে গণতান্ত্রিক যে পার্টিচুয়াল পিসে আমরা পড়ে আসছি গত ক্লাসে, সেখানে পড়ে আসছি গণতান্ত্রিক রাষ্ট্রগুলো যুদ্ধ চালায় না, ডেমোক্রেটিক পিস থিওরি বলা হয় এটাকে, ঠিক আছে। তাইলে সেই থিওরির মতে আপনার যুদ্ধ কম লাগবে, ঠিক আছে, মিসইউজের সুযোগ কম। আর রাষ্ট্র যদি হয় আপনার একটু অটোক্রেটিক কান্ট্রি যেমন রাশিয়ার মতো, তো ট্রাম্প, পুতিন যদি মনে করে যে আমার সমস্যা হয়েছে, যুদ্ধ লাগাই দিবে, সমস্যা নেই। আবার ডেমোক্রেসি সবখানে পারফর্ম করে না, যেমন ইসরায়েল। ইসরায়েলের বেসিক জনগণ কিন্তু যুদ্ধ চায় না, আপনারা হয়তো অনেকে জানেন, জানেন না। ইসরায়েলে প্রচুর আন্দোলন চলতেছে গাজার হত্যার বিরুদ্ধে, ঠিক আছে। সব জনগণ যুদ্ধ চায় না। আপনি যদি এখানে একটা ছেড়ে দেন, পোল ছেড়ে দেন, দেখবেন 50% মানুষ যুদ্ধ যাচ্ছে না। ইউএস এর প্রচুর ইসরায়েল ইহুদি আছে, যুদ্ধ যাচ্ছে না, ঠিক আছে। আবার দেখেন ট্রাম্প, ট্রাম্প তো নিজে অটোক্রেটিক, ঠিক আছে। ওই দেশে ডেমোক্রেসি ঠিক করে কাজ করে না, ঠিক আছে। তো এই যে ডেমোক্রেসি ঠিক করে কাজ করে না কিনা, এটাও গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ঠিক আছে। যাই হোক, আমরা সামনে আগে, তাহলে আপনারা একটু এটা পড়বেন। এখানে আর তেমন কিছু নেই। পরে কোশ্চেন, আধুনিক রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য, এখানে কিছু নেই। আধুনিক রাষ্ট্র বলতে কি বুঝে? 1975 সালে চো এন্ড লাই একদম মুখস্থ পাই আপনাদের। এগুলা ভাই একদম লিখে রাখবেন। যেমন প্রতিটা মতবাদ কে দিচ্ছে, কে দেয় নাই, ঠিক আছে। আপনারা যদি সবাই প্রমিস করতে পারেন নোট শেয়ার করবেন না ভাই, আমি আপনাদেরকে নোট দিব। আমার এটা নোট করা আছে, হাতালে খুবই খারাপ, আমি বলতে যায় না, কিন্তু আমি নোট দিব সবার শেষে গিয়ে, ঠিক আছে। শুরুতে নোট দিব না, আপনি কাজ আপনি করেন। নোট করলে পড়া হয়। আমি 4টা বই থেকে নোট করছি, তো স্বাভাবিকভাবে হচ্ছে আমার 4টা বই পড়া হয়েছে। আপনারা একটু নোট করেন, আমি আমি আমাগুলো শেয়ার করবো, ঠিক আছে। যেগুলো আছে শেয়ার করবো, আমি অত বেশি নোট করার সুযোগ পাই না, আপনারা জানেন, ঠিক আছে। তো স্কিল নোট করেন। আধুনিক রাষ্ট্র, ঠিক আছে, কোশ্চেন ওয়াইজ নোট খাতা আগাবেন। প্রথম চ্যাপ্টারে নোট করেন করছেন যারা, তারা দ্বিতীয় চ্যাপ্টার শুরু করবেন, কোশ্চেন ওয়াইজ নোট আগাবেন। এবং অন্য বই থেকে ডেটা ইনপুট দেওয়ার জন্য কি রাখবেন আপনি?
আপনি ওয়েট করবেন, যে জায়গা খালি রাখবেন, স্পেস রাখবেন। আধুনিক রাষ্ট্র এই ধারণা দেয়, এখানে সব নোট করবেন না, কিন্তু আপনি সংখ্যা নোট করবেন, সাল, বইয়ের নাম, মানুষের নাম নোট করবেন, ঠিক আছে। মডার্ন স্টেট এই কনসেপ্টটা দিচ্ছে চৌ অ্যান লাই। চৌ অ্যান লাই উনি হচ্ছেন চীনের প্রধানমন্ত্রী ছিল 1975 সালে, তিনি হচ্ছেন এই থিওরিটা দিচ্ছে আর কি। এইখানে উনি আধুনিক রাষ্ট্র বলতে 4টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছে। শিল্প উন্নত রাষ্ট্র হওয়া লাগে, ঠিক আছে। শিল্প উন্নত মানে শিল্পে উন্নত হওয়া লাগবে, কৃষিতে প্রযুক্তির ব্যবহার করা লাগবে, সামরিক দিকে উন্নতর অস্ত্র শস্ত্র গবেষণা করা লাগবে, বিজ্ঞান ও প্রযুক্তিতে সামনে এগিয়ে যাওয়া লাগবে। এই 4টা বৈশিষ্ট্য যদি কোনো রাষ্ট্র ধারণ করতে পারে, তাহলে তাকে আধুনিক রাষ্ট্র বলবো আমরা। শেষ। আধুনিক রাষ্ট্রে কোনটা আধুনিক রাষ্ট্র শোনেন আপনারা, লিখার কথাগুলো আমি এখনই বলে ফেলি, এটা তো আলাদা করে বলা যাবে না কিভাবে লিখবেন। ধরুন আপনি আধুনিক রাষ্ট্র আসছে, ঠিক আছে। তো আমি কি করি সাধারণত, আধুনিক রাষ্ট্র হচ্ছে আপনার দেই, এরপর একটা ছোট সংজ্ঞা দেই না, মানে ছোট করে হচ্ছে এক লাইন ধরে লিখি। এরপরে লিখি কি জানেন, এইভাবে, ঠিক আছে। প্রবক্তা বা কে দিছে, চোরেন লাই, সাল 1975, সুন্দর করে দেয়, তাহলে দেখতে ভালো লাগে, ঠিক আছে। এরপরে ধরুন এবার লিখলেন চোরেন লাইয়ের মতো হচ্ছে আপনার 4টা বৈশিষ্ট্য আছে, শিল্প উন্নত হওয়া লাগবে, কৃষিতে প্রযুক্তির ব্যবহার হওয়া লাগবে, সামরিক ক্ষেত্রে উন্নত হওয়া লাগবে, উন্নত অস্ত্র ইউজ করতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা করতে হবে, শেষ। কেমন? তাহলে এই যে আধুনিক রাষ্ট্র, এই বই লেখার মান অত ভালো না, ম্যান্সের লেখাটা একটু বেশি সহজ সরল, কিন্তু এটা ভালো, বুঝতে সুবিধা, এবং উনি খুব সুন্দর করে ভাগ দিচ্ছে, দেখেন পয়েন্ট পয়েন্ট করে দিচ্ছে, আপনি এটা ফলো করবেন, ভালো হয়েছে। কনফিডেন্সের বইটা ভালো, বাট কনফিডেন্সের বইটা বোঝার জন্য, পরীক্ষা অ্যান্সার করার জন্য না। 9 বই তো বুঝবেন না, অ্যান্সার করতে পারবেন না, ঠিক আছে। তাহলে একটু দেখবেন আর কি, এখানে তেমন কিছু নাই। দেখেন একটা সুন্দর করে কি দিচ্ছে, আপনি সমাপনী বক্তব্যটা আনবেন, বেশি না, এত বড় দেওয়ার সুযোগ নাই, যতটুক টাইমে কাভার করে আর কি। আধুনিক রাষ্ট্রের কার্যাবলী কি দেখেন, এই যে স্টুয়ার্ট মিল, ঠিক আছে, স্টুয়ার্ট মিল, ওনার এই লাইনটা নোটে রাখবেন। উনি বলছে যে একটা রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে সুনির্দিষ্ট অভিমত দেওয়া সম্ভব নয়। এটা আমি ফুলটা পড়িও না, আমি শুধু পড়ি কি জানেন, আমি তো আপনাদের পিডিতে পড়াইছিলাম না কোটেশন কেমনি করবেন, অ্যাক্টিভিক্যাল শব্দ মনে রাখবেন, সেখান দিয়ে কোটেশন মনে থাকবে আপনার, ঠিক আছে। কিরকম দেখেন, সেটা হচ্ছে, আমি এটা পড়ি কেমনে জানেন, সুনির্দিষ্ট অভিমত দেওয়া সম্ভব নয়, শুধু একটু পড়েন, সুনির্দিষ্ট অভিমত দেওয়া সম্ভব নয়, কি সুনির্দিষ্ট অভিমত দেওয়া সম্ভব নয়, সুনির্দিষ্ট অভিমত দেওয়া সম্ভব নয়, সুনির্দিষ্ট অভিমত দেওয়া সম্ভব নয়, ঠিক আছে, সুনির্দিষ্ট অভিমত দেওয়া সম্ভব নয়, সুনির্দিষ্ট অভিমত দেওয়া সম্ভব নয়, ঠিক আছে, সুনির্দিষ্ট অভিমত দেওয়া সম্ভব নয়। তাহলে কি বলছে, রাষ্ট্রের প্রকৃত কার্যাবলী সম্পর্কে সুনির্দিষ্ট অভিমত দেওয়া সম্ভব নয়, ঠিক আছে, রাষ্ট্রের প্রকৃত কার্যাবলী সম্পর্কে সুনির্দিষ্ট অভিমত দেওয়া সম্ভব নয়, ঠিক আছে, সুনির্দিষ্ট অভিমত দেওয়া সম্ভব নয়, সুনির্দিষ্ট অভিমত দেওয়া সম্ভব নয়, সুনির্দিষ্ট অভিমত দেওয়া সম্ভব নয়। কেমন? তাহলে রাষ্ট্রের কার্যাবলী 2 ধরনের, একটা হচ্ছে মৌলিক কার্যাবলী, আপনি করতে বাধ্য বা করতে হবে, করতেই হবে, ঠিক আছে, করতেই হবে। আর আপনার ঐচ্ছিক কার্যাবলী হচ্ছে করলে করবেন খুশিতে ঠেলায়, ঠিক আছে। তাহলে যেমন আমি বলতেছি, আপনি বিশ্বাস করেন আর না করেন, in last 5 or 10 years or 8 years বাংলাদেশের জব রিক্রুটমেন্টটা মোটামুটি ফেয়ার হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, এটা কি বিশ্বাস করেন কিনা, আবার বিশ্বাস করেন এটা, এটা বিশ্বাস করতে হবে। এবং বর্তমান সময়ে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা ফেয়ার করা। আপনি বলেন ভাই বিসিএস তো প্রশ্ন ফাঁস হয়েছে, হ্যাঁ হয়েছে, কত পার্সেন্ট হয়েছে, কত পার্সেন্ট ঢুকতেছে, আপনি বলেন যে ভাই 1% খারাপ, হ্যাঁ 1% খারাপ, কিন্তু 1% ইজ বেটার দেন 10%, ঠিক না। রিডিউস হচ্ছে, এখন কত পার্সেন্ট হচ্ছে, এই যে এটিউতে পোস্ট হচ্ছে 150টা না 140টা, প্রশ্ন বিক্রি করছে 500 জনের কাছে, পুলিশ হচ্ছে ওকে অ্যারেস্ট করছে। কেমন? তাহলে এখানে হচ্ছে কি যে আপনাদের যেহেতু মোটামুটি টাকা দেওয়া ছাড়াই পায়, আমি 3-4টা চাকরি পেয়েছি ভাই, ঠিক আছে, তো অনেকেই পাইছে 3-4টা চাকরি পাচ্ছে টাকা দেওয়া ছাড়া। হ্যাঁ, এখন এই ব্যাপারটা কন্টিনিউ করতে হবে আপনাদেরকে, কন্টিনিউ গুরুত্বপূর্ণ। আপনি যখন দেখবেন যে কোশ্চেন পাস হচ্ছে, এটার বিরুদ্ধে আলোচনা করতে হবে, ডিসকাশন করতে হবে, ঠিক আছে। তাহলে মৌলিক রাষ্ট্র, আরেকটা হচ্ছে কি বলেন তো, কার্যাবলী, একটা ঐচ্ছিক কার্যাবলী, ঠিক আছে। ইভেন আমি হচ্ছে দিন জবে ছিলাম, আমাকে জিজ্ঞেস করতেছে একজন, উনি ভাবতেছে আর কি যে এখনো আমরা সবাই ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছি, লিটারেলি আমাদের মেজাজ গরম হয়ে গেছে ভাই, 3 বছর 2 বছর পড়াশোনা করে চাকরি পেয়েছি, 3-4টা স্টেজ ক্রস করে এসে তারপরে যদি শুনি ঘুষ পেয়ে চাকরি পেয়েছি, ব্যাপারটা গায়ে লেগে যায় না। আমরা সরাসরি বলে দিচ্ছি ভাই আপনি
কোনো ধারণা আছে আমরা কত ফাইট করে কত পড়াশোনা করে এই জবটা ম্যানেজ করছি? উনি একটু বয়স্ক মানুষ, আগের সেন্স হয়ে গেছে আর কি। তখন ওনাকে বুঝাইছি, চাচা এখন চেঞ্জ হয়েছে সিস্টেম, এখন টাকা দিলে চাকরি হবে না। ঠিক আছে? আপনি কি জানেন বাংলাদেশ ব্যাংকে বা অনেক জায়গাতে আপনার এখনো ওই যে পরীক্ষা দিতে গেলে এখনো ওই আপনার যদি পরিচিত ধরেন বাংলাদেশ ব্যাংক পরিচিত কেউ থাকে, বোর্ডে হচ্ছে যে নাম্বারটা আমার বাড়া দেওয়ার জন্য বলে আর কি। ঠিক আছে? কিংবা গত আওয়ামী সরকারের সময় আপনি গণভবনে অনেকজনের প্রবেশ করতে পারছেন। এগুলো খুবই খারাপ। নিজের যোগ্যতায় চাকরি নেওয়ার ট্রাই করবেন, বুক ফুলে কথা বলতে পারবেন। চাচা বলছে যে এখন ব্যাংকের সরকারি চাকরি হচ্ছে ঘুষ দিয়ে। আমরা ডিরেক্ট বয়স ফেস করার যে সাহসটা পাইছি, আপনি বদমাশি করে ঢুকলে বয়সটা পাবেন না। ইভেন যে ধরেন ভাইভাতে কাবজা করছে বা 2 নম্বর বাড়াইছে, সে তো রিটেন পাস করে আসছে, ঠিক না? এটাই আর কি। তাও এগুলো ঠিক না, আপনারা নিজে সৎ থাকবেন। তাহলে দেখেন, অপরাধের কার্যাবলী হচ্ছে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করা, বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। এগুলো করতে বাধ্য, এটা না করলে তার রাষ্ট্রই হইল না। ব্যাপারটা এরকম না? তারপর হচ্ছে জীবন সম্পত্তি রক্ষা করা, প্রশাসন পরিচালনা করা, এগুলো দেখবেন, এগুলো একবার দেখলে আপনি পারবেন। এবার দেখেন, আধুনিক রাষ্ট্র এবং কল্যাণকর রাষ্ট্রের পার্থক্য এটা আমার মনে হয় আসতে পারে। এবার একটু মনোযোগ দেন। আধুনিক রাষ্ট্র হচ্ছে, আপনি তো জানেন, ওই 4টা বৈশিষ্ট্য সম্পর্কিত। আর কল্যাণকর রাষ্ট্র হচ্ছে যারা মূলত আপনার সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, জনগণের কল্যাণ করতে চায়। যেই রাষ্ট্রের বা যেই প্রশাসনের, যেই আপনার রাষ্ট্রীয় প্রশাসনের একমাত্র গলি থাকে কল্যাণ করা, সেটা হচ্ছে কল্যাণকর রাষ্ট্র। এখন আধুনিক রাষ্ট্র হচ্ছে সব দিক থেকে উন্নত কিন্তু যুদ্ধমুখী, ঠিক আছে? কিন্তু আপনার কল্যাণকর রাষ্ট্র উন্নয়নের দিকে আগায় কিন্তু যুদ্ধমুখী নয়। আধুনিক রাষ্ট্রে সবসময় আপনার মানবাধিকার চলে না, মানবাধিকার লঙ্ঘিত হয়। যেমন আমেরিকাতে, খুবই ডেভেলপ কান্ট্রি, খুবই রেসিস্ট ওরা। ওরা আপনি ওদের মুভিগুলো দেখেন, আপনি ওদের মুভিতে দেখায় যে কৃষ্ণাঙ্গকে মারতেছে, গাড়ির দামি ঘড়ি দেখলে, মোবাইল দেখলে ওকে অ্যারেস্ট করতে, জিজ্ঞাসাবাদ করতে, টাকা কোথায় পাইছে। ওটা অনেক রেস্ট্রিকশন আছে। কিন্তু কল্যাণকর রাষ্ট্রে সব হয় না। কল্যাণকর রাষ্ট্রে হচ্ছে মানুষ শান্তিতে বেশি থাকে, আর আধুনিক রাষ্ট্রে মানুষ স্ট্রেসে বেশি থাকে। যেমন নরওয়ের কিছু ভিডিও দেখবেন, ওরা বড় লোক হতে চায় না, ওদের যা আছে এমনি থাকতে চায়। ইউরোপের অনেক রাষ্ট্রে স্থানীয় মানুষ আমাদের মতো কম্পিটিটিভ না, ওরা বাড়ি আছে একটা, গাড়ি আছে, খুশি। ঠিক আছে? যেমন আধুনিক রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র, অন্যান্য রাষ্ট্র হচ্ছে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ইউরোপের রাষ্ট্রগুলোর মতো। টাইপ অফ দ্য স্টেট, উন্নয়নশীল রাষ্ট্রকে আমি পড়াবো না। এটা এটা পড়তে পড়তে পাগল হয়ে গেছেন আপনারা, ঠিক না? এটা আপনারা নিজেরা পড়ে দেবেন। এলডিসি, ঠিক আছে? এবার দেখেন ব্যর্থ রাষ্ট্র বলতে কি বুঝে। ব্যর্থ রাষ্ট্র হচ্ছে এমন রাষ্ট্রগুলা, যে রাষ্ট্রগুলা আপনার উপনিবেশিক অবস্থা থেকে মুক্তি পায়, কিছু টাকা পয়সা লাভ করে, ঠিক আছে, টাকা পয়সা আপনার অর্থনৈতিক সাপোর্ট পায়, এরপরে হচ্ছে ওদের কোনো অগ্রগতি হয় না, ওরা হচ্ছে ঠিকঠাক প্রশাসন নাই, কন্ট্রোল করতে পারে না, রাষ্ট্রের সবগুলো বৈশিষ্ট্য দেখা যায় না, সেগুলো হচ্ছে ব্যর্থ রাষ্ট্র। বহুজাতিক রাষ্ট্র মানে হচ্ছে যে রাষ্ট্রে অনেকগুলো জাতি থাকে। বহু জাতিক রাষ্ট্র মানে কি? বহু জাতির রাষ্ট্র, বহুজাতিক রাষ্ট্র। যেমন হচ্ছে ভারতে এক একটা স্টেট পুরো ডিফারেন্ট, লাইফ, কালচার, রুলস, রেগুলেশন। বাংলাদেশ বহুজাতিক রাষ্ট্র হিসেবে আপনি কাউন্ট করতে পারবেন না। বাংলাদেশের 95 থেকে 98% এককভাবে একটা একটা জাতি আপনার ডোমিনেট করে, বাঙালি জাতি। তাহলে বাঙালি একটা এক জাতি কেন্দ্রিক রাষ্ট্র, যদি এখানে 50টা জাতি আছে, ঠিক আছে, অন্য নৃগোষ্ঠীও আছে, বাট আমরা একই রাষ্ট্রের মধ্যে পড়ি আর কি। ঠিক আছে? তাহলে আপনার কাজ হচ্ছে এগুলো কি বাসায় ব্রিডিং করা, ঠিক আছে, এবং আমাকে জানানো আপনাদের এই সেকেন্ড চ্যাপ্টারে যেখানেই সমস্যা সেখানে আমরা আবার বসবো, ঠিক আছে? এখানে ডিসকাশন করতে হবে, বুঝতে পড়বেন ভাই। এখন বিসিএস পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন আসে না ভাই, এখন এমন কোশ্চেন আসে যেটা চোখ কান খোলা রাখা লাগে, পত্রিকা পাওয়া লাগে। খণ্ডিত রাষ্ট্র মানে যে রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র আছে, বা একটা রাষ্ট্র, যেমন বাংলাদেশ একেবারে একটা রাষ্ট্র একসাথে, এরকম না। ভাঙাচোরা কিছু রাষ্ট্র আছে না, যেমন হচ্ছে জলরাশি দ্বারা কি খণ্ডিত রাষ্ট্র। এমন হইতে পারে হচ্ছে আপনার হচ্ছে, যেমন হচ্ছে জলরাশি দ্বারা খণ্ডিত রাষ্ট্র, যেমন মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ঠিক আছে? আপনার হচ্ছে কি ভাগ ভাগ করা, দ্বীপ 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 করা, ঠিক আছে? তারপরে ভূমি দ্বারা খণ্ডিত রাষ্ট্র একাধিক বিশাল দ্বীপের দ্বারা বিভক্ত, ঠিক আছে? সম্প্রসারিত রাষ্ট্র হলে পড়া লাগবে না, যেগুলো অনেক দীর্ঘ রাষ্ট্র, এটা লাগবে না এগুলো আমাদের। পূর্ব পশ্চিম বিভাজন, ইস্ট ওয়েস্ট ডিভিশন, ঠিক আছে? বরং তো এটা পার্থক্য কি জানেন আপনারা? আচ্ছা আমি বলি, ইস্ট ওয়েস্ট আমি পড়াইছি আপনাদের ক্লাসে, অনেকবার আলোচনা করতাম, ঠিক আছে? এটা হচ্ছে কি ওয়েস্টের যে কালচার, জীবন ধারণ পদ্ধতি, ওদের যে রাষ্ট্রীয় দর্শন, আর পূর্বভিত্তিক রাষ্ট্র মানে ধরেন হচ্ছে আমরা যেরকম পূর্বভিত্তিক করি আর কি,
আপনার হচ্ছেন যেমন ইস্ট ফার ইস্ট কান্ট্রি গুলা, জাপান, উত্তর কোরিয়া বা এই কান্ট্রি গুলা, ইভেন বাংলাদেশ বা সাউথ ইস্ট কান্ট্রি গুলা, এই কান্ট্রি গুলার পশ্চিমের কান্ট্রি গুলোর মধ্যে অনেক তফাৎ দেয়। চিন্তা চেতনা, কথাবার্তা বলা, ইথিক্স, ফুড হ্যাবিট, এই যে আপনি সহজেই বুঝতে পারবেন। আপনি ওই সব কান্ট্রি, ওয়েস্টার্ন কান্ট্রিতে ফ্যামিলি ভ্যালুজ নাই, আর আমাদের ফ্যামিলি ভ্যালুজ এর জন্য আমরা বাঁচতে পারি না মাঝে মধ্যে, ঠিক না? ভিয়েতনামিজ কালচার অনেক স্ট্রং, ইন্ডিয়ান কালচার স্ট্রং, বাংলাদেশি কালচার স্ট্রং। আপনি আপনি যত বড় পোলা হন না কেন, আপনার বাপমার সামনে রাত 10টা বাজে বাসায় আসলেও লুকাই লুকাই ঢোকা লাগে, ঠিক আছে? আপনি বিয়ে করে ফেলাবেন, তাহলে আপনি ডাবল মারা, বোর্ড থেকে ঝাড়ি খাবেন, বাপমার থেকে ঝাড়ি খাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কালচার। হ্যাঁ, আপনি যত বড় হয়ে যান, ঠিক না? কিন্তু ওয়েস্টার্ন কালচার তো এরকম না, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার এগুলো হচ্ছে কি কালচার, এই জীবন ধারণের প্রতি সব কি আপনার ডিফারেন্ট, এক 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 রাষ্ট্রে এক এক রকম সেই কালচার, আচার আচরণ, জীবন ধারণ পদ্ধতি, প্রথা, আইন, এটা সুস্পষ্টভাবে ডিফারেন্সিয়েট করা যায়। এটাই হচ্ছে পূর্ব পশ্চিম বিভাজন, ঠিক আছে? উত্তর দক্ষিণটা সেম পূর্ব পশ্চিমের মতো, কিন্তু এটা মূলত অর্থনৈতিক বিভাজন। পূর্ব পশ্চিম মূলত হচ্ছে কালচারাল ডিফারেন্স, আর উত্তর দক্ষিণ হচ্ছে আপনার ইকোনমিক্যাল ডিফারেন্স, ঠিক আছে? এটা তো আমরা অনেকবার ক্লাসে কথা বলি, এটা ঠিক না? নর্থ কান্ট্রি গুলো আর সাউথের কান্ট্রি গুলো, ধারণা করা হয় পৃথিবীর উত্তর দিকের কান্ট্রি গুলো বড় লোক, যেমন ইউরোপ উত্তরের দিকে পড়ছে, ঠিক আছে? আমেরিকা উত্তরের দিকে পড়ছে, আর দক্ষিণের দিকে কান্ট্রি গুলো গরিব, ঠিক আছে, আমার মতো। যেমন ধরেন হচ্ছে আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা বা আফ্রিকান কান্ট্রি গুলো, এশিয়ান কান্ট্রি গুলা, ঠিক আছে? আবার উল্টাও হইতে পারে, দক্ষিণে থেকেও বড়লোক হইতে পারে, যেমন অস্ট্রেলিয়া, সবে দক্ষিণে কিন্তু ও অনেক বড়লোক। তো এটা অবস্থান না, যদি সে বড়লোক হয় সে দক্ষিণে থাকলেও সে উত্তরের কান্ট্রি হবে। আপনার অস্ট্রেলিয়া দক্ষিণে থাকলেও ভৌগোলিকভাবে আপনি এটাকে দক্ষিণের কান্ট্রি বলতে পারবেন না, এটা উত্তরের কান্ট্রি, ঠিক আছে? আবার উত্তরে যেমন হচ্ছে আপনার ইউক্রেন, ইউক্রেন একটা দক্ষিণের কান্ট্রি, কারণ ইউক্রেন কিন্তু গরিব কান্ট্রি। ইউক্রেন হচ্ছে ইউরোপের সবচেয়ে গরিব কান্ট্রি, জানেন আপনারা এটা? এবং এটাকে স্মল স্টেট বলা হয়, এটা সামনে পাবো আমরা, ঠিক আছে? তারপর হচ্ছে ভ্যাসেল স্টেট। ভ্যাসেল স্টেট মানে মুখাপেক্ষী রাষ্ট্র, মানে যার হচ্ছে নিজস্ব কোনো আপনার হচ্ছে কি নাই, আপনার সামরিক শক্তি নাই, পররাষ্ট্রনীতি নাই, সবকিছুর জন্য হচ্ছে বড় আশেপাশের বড় কান্ট্রির উপর নির্ভর করে। যেমন মালদ্বীপ, ভুটান, নেপাল, ওরা হচ্ছে আপনার ইন্ডিয়ার উপর ডিপেন্ড করতো। হ্যাঁ, তারপর ধরেন হচ্ছে আপনার এরকম বড় একটা কান্ট্রি থাকবে শক্তিশালী, এর আশেপাশে ছোট কান্ট্রি গুলো বড় কান্ট্রি দ্বারা ইনফ্লুয়েন্সড হবে, ঠিক আছে? ভ্যাসেল স্টেট আর পাপেট স্টেট প্রায় কাছাকাছি, দেখে নিলাম, ঠিক আছে? লন ল্যান্ড লক কান্ট্রি মানে হচ্ছে এর আশেপাশে কোনো কি নাই, নদী নাই, সাগর নাই, ওরা পুরোপুরি অন্য ভূপৃষ্ঠ দ্বারা কি আবৃত, ঠিক আছে? যেমন হচ্ছে নেপাল, যেমন হচ্ছে কি বলেন তো ভুটান, ওরা পুরোপুরি ল্যান্ডলক কান্ট্রি না, ওদের আশেপাশে সব কি ল্যান্ড, কোনো ধরনের কি সাগর নাই। এরকম 46টার মতো মনে কান্ট্রি আছে, আমি ভুলে গেছি, ইলিতে পড়ে আসার কথা আমার। এবার দেখেন আপনার বিগ স্টেট এবং হচ্ছে স্মল স্টেট। বিগ স্টেট মানে বড় রাষ্ট্র, বড় রাষ্ট্র বলতে এখানে ভৌগোলিকভাবে বড় রাষ্ট্র বুঝাচ্ছে না, বুঝাচ্ছে সামরিকভাবে বড় কিনা। তাহলে আপনি সামরিকভাবে বড় হইলে ছোট রাষ্ট্র বড় হইতে পারে, যেমন ইসরায়েল। অফিসিয়ালি ইসরায়েলের আয়তন 10,000 থেকে 16,000 কিলোমিটার বর্গ কিলোমিটার মতো, ঠিক আছে? কিন্তু এটাকে আপনি বিগ স্টেট, কারণ ওদের নিউক্লিয়ার পাওয়ার আছে। আবার ইউক্রেন হচ্ছে একটা বিশাল বড় কান্ট্রি, ইউরোপের ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রি, ঠিক আছে, কে ইউক্রেন। কিন্তু ইউক্রেন হচ্ছে এটা স্মল স্টেট, কেন? ওরা সামরিকভাবে দুর্বল। তাহলে যেসব কান্ট্রি সামরিকভাবে দুর্বল, তাহলে সেটা হচ্ছে কি স্মল স্টেট, যেটা সামরিকভাবে শক্তিশালী সেটা হচ্ছে বিগ স্টেট। এটার সাথে ভৌগোলিক আয়তনের কোনো মিল নাই, এটা মাথা রাখবেন। এইগুলো নিয়ে আমার ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দিব। আছে জাতিরাষ্ট্র মানে, এই জাতিরাষ্ট্র কিন্তু পরীক্ষা আসে, এটা পরীক্ষা দুইবার রিপিট হয়েছে, আরো আসছে, আরো আসবে। জাতিরাষ্ট্র মানে হচ্ছে আপনার একটা জাতি, জাতি বলতে কি বোঝায়, যাদের ফুড হ্যাবিট, কথাবার্তা, দৈহিক গঠন একই রকম থাকে, এটাকে জাতি বলে। ওই জাতির মধ্যে যখন একটা রাজনৈতিক দর্শন সৃষ্টি হয়, নিজেদের রাজনৈতিক গভর্নেন্স নিজেরা করতে চায়, সেটাই হচ্ছে আপনার কি একটা ন্যাশনাল স্টেট। যেমন বাংলাদেশ, বাংলাদেশকে আপনি ন্যাশনাল স্টেট বলতে পারবেন, 95% সেম, 98% বাঙালি, ঠিক আছে? তো ন্যাশনাল স্টেট মানে হচ্ছে কি একটা জাতি যখন নিজেরা গভর্ন করতে চায়, তাহলে সেটাই হচ্ছে ন্যাশনাল স্টেট, ঠিক আছে? তাহলে দেখেন
আপনার জাতি রাষ্ট্র হলো এমন একটা রাষ্ট্র যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণ একই ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি, ইতিহাস, চেতনা ধারণ করে। বাঙালিরা আমরা একই ভাষায় কথা বলি, একই চেতনা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সবকিছু আমরা আছে, ঠিক আছে? এটা নোট করবেন, ডেভিসে এটা নোট করবেন, ঠিক আছে? জাতিগত বৈশিষ্ট্য করবেন। আচ্ছা, ব্যর্থ রাষ্ট্র বলতে বাংলাদেশে কোনো, পৃথিবীতে কোনো ব্যর্থ রাষ্ট্র এখন আর নাই। এটা আগে হচ্ছে আপনার আপনার ওই ব্যর্থ রাষ্ট্র বলতে একটা তালিকা প্রকাশ করতে, এখন এটা কাউকে ব্যর্থ রাষ্ট্র বলা হয় না, সম্মানার্থে আর কি, ঠিক আছে? কিন্তু পরীক্ষায় আসে। তাহলে ব্যর্থ রাষ্ট্র হচ্ছে কোনটা দেখেন, যে রাষ্ট্র সরাসরি ওই দেশের জনগণের উপর কর্তৃত্ব স্থাপন করতে পারে না, অর্থনৈতিকভাবে শক্তিশালী না, কোনো প্ল্যানিং করতে পারে না, ওই রাষ্ট্রের বিভিন্ন জায়গা বিভিন্ন মানুষ গভর্ন করে, টেরোরিস্টরা গভর্ন করে, কিংবা অন্য রাজনৈতিক মানুষরা গভর্ন করে, সেটা হচ্ছে কি ব্যর্থ রাষ্ট্র। যেমন মিয়ানমার একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে আগাচ্ছে, কারণ মিয়ানমারের একটা বড় অংশ এখন আরাকান আর্মি গভর্ন করতে, ওই নিজস্ব রুলস জারি করতেছে, ঠিক আছে? ওইখানে কোনো কর্তৃত্ব নাই, মারামারি চলতেছে। যেমন সুদান, ঠিক আছে, সোমালিয়া, ওদের সরকার হচ্ছে পুরো রাষ্ট্রকে কি করতে পারে না, যেমন অনেকটা ইয়েমেন এর মতো, ইয়েমেন একটা ব্যর্থ রাষ্ট্রের মতো। এগুলো কিন্তু সবগুলো হয় ওয়েস্টার্ন মেড, আপনার কি আপনার ডেফিনেশন। সো আপনি মাঝে মধ্যে আপনার গায়ে লাগবে। যেমন টেরোরিস্ট বলতে আপনি ইরানের নাম পেয়ে আপনার ম্যাচ খারাপ হবে। ইরান তো টেরোরিস্ট কান্ট্রি না, রাফ বা রাফ স্টেট বলা হয় ইরানকে। ইরান তো রাফ স্টেট নয়, রাফ স্টেট ইসরায়েল, কিন্তু এখানে ইসরায়েল আনতেছে না, বইগুলো তো আনতেছে না, কারণ এগুলো ওয়েস্টার্নরা এগুলো ডেভেলপ করছে আর কি, ঠিক আছে? আমরা ওয়েস্টার্ন পার্শ্ব করতেছি। বাট আপনি রাফ স্টেটে বা টেরোরিস্ট স্টেটে ইসরায়েল নাম দিতে পারবেন, যেহেতু বাংলাদেশের খাতা খাবে বাংলাদেশিরা, ঠিক আছে? আবার বাংলাদেশ কিন্তু ইসরায়েলকে স্টেট হিসেবে স্বীকার করে না, ঠিক আছে? বাংলাদেশ কিন্তু ইসরায়েলকে স্টেট হিসেবে স্বীকার করে না। দেখ ব্যর্থ রাষ্ট্র কি দেখেন, তাহলে ব্যর্থ রাষ্ট্রটা বললাম, যে দেশ ওই দেশের জনগণের উপর বা রাষ্ট্রের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারে না, তাই সেটা হচ্ছে ব্যর্থ রাষ্ট্র। আফগানিস্তান, ঠিক আছে, এখন কিন্তু নিচ্ছে। আফগানিস্তান কিন্তু এখন মোটামুটি পুরো আফগানিস্তান তালেবানরা দখল, মানে নিয়ন্ত্রণ নিচ্ছে। সিরিয়া, সেম অবস্থা, ইয়েমেনের সেম অবস্থা। ইভেন আপনি মিয়ানমার দিতে পারেন, যদি মিয়ানমার পুরোপুরি ব্যর্থ হয় না, বাট ব্যর্থ পথে আছে, ঠিক আছে? এটা সেলফ স্টাডি করবেন, প্রচুর পড়তে হবে ভাই, প্রচুর পড়তে হবে। ফ্রেগাইল স্টেট, ফ্রেগাইল স্টেট মানে ভঙ্গুর, ফ্রেজাইল বলা হয় বা ফ্রেগাইল বলতে পারেন আপনারা। তাহলে দেখেন এটা মানে ভঙ্গুর রাষ্ট্র। তাহলে ভঙ্গুর রাষ্ট্র হচ্ছে কোনটা, এখানে দুটো আছে, এটা ব্যর্থ রাষ্ট্র, এটা ভঙ্গুর রাষ্ট্র দিবেন, ঠিক আছে? ভঙ্গুর রাষ্ট্র হচ্ছে ব্যর্থ রাষ্ট্র হওয়ার আগের ধাপ। পার্থক্যটা বুঝে পড়াবো, তাইলে পারবেন। এই পার্থক্য বুঝলে আপনার কাজ শেষ। দেখেন, আপনারা যারা অজিতিতে ভর্তি হবেন তার এই বইটা পড়লেই হবে, অজিতি সব প্রশ্ন করে এই বই থেকে। দেখেন, সরকারের শাসন পরিচালনায় ভঙ্গুর রাষ্ট্রে পুরোপুরি সক্ষমতা থাকে না, পুরোপুরি থাকে না, অল্প কিছু থাকে। যেমন হচ্ছে মিয়ানমার, ঠিক আছে? আর ব্যর্থ রাষ্ট্র থাকবেই না, ব্যর্থ রাষ্ট্র একদম ড্যামেজড, ওরা হচ্ছে সরকার গঠনে বিফল হয়, ঠিক আছে? ব্যর্থ রাষ্ট্র। ভঙ্গুর রাষ্ট্রে দুর্বল নীতিমালা থাকে, দুর্বল প্রতিষ্ঠান থাকে, দুর্বল শাসন ব্যবস্থা থাকে, থাকে কিন্তু দুর্বল থাকে। আর ব্যর্থ রাষ্ট্রে থাকেই না, নীতিমালা থাকেই না। ভঙ্গুর রাষ্ট্র পরিকল্পনাহীন, অর্থনৈতিক উদ্যোগ হয়, তা কার্যক্রমে কম। ওরা অর্থনৈতিক উদ্যোগ নেয় কিন্তু খুবই কম কার্যকর হয়, ঠিক আছে? আর এখানে হচ্ছে কি, পরিকল্পনা থাকেই না, পরিকল্পনা থাকে না, ব্যর্থ মানে কিছুই থাকে না। দারিদ্র্য এবং অর্থনৈতিক মন্দার কারণে উদ্বাস্তু এবং অভিবাসন প্রবণতা বেশি থাকে, মন্দা থেকে, দারিদ্র থাকে, ঠিক আছে? এটা সেম। তারপর দেখেন, ওরা হচ্ছে আপনার ভঙ্গুর রাষ্ট্র হচ্ছে আপনার বিদেশি সাহায্যের জন্য ওয়েট করে থাকে, কখন ত্রাণ আসবে, কখন সাহায্য আসবে। আর ব্যর্থ রাষ্ট্র আপনার ত্রাণও পায় না, ওদেরকে মানুষ ত্রাণও দিতে চায় না। ওরা ত্রাণ চায় কিন্তু কি হয়, চেয়েও ব্যর্থ হয়, দিয়ে লাভ নাই, মানুষ তো পাবে না, ঠিক আছে? ওদের হচ্ছে মিত্র কম থাকে, ভঙ্গুর রাষ্ট্রের মিত্র কম থাকে। যেমন সিরিয়ার মিত্র ইরান কম থাকে আর কি। এখন কিন্তু সিরিয়ার মিত্র ইরান দেওয়া যাবে বলেন তো? এখন দেওয়া যাবে না, চেঞ্জ হয়ে গেছে কিন্তু ভাই। এখন সিরিয়ার মিত্র তুরস্ক, ঠিক আছে? এটা চোখ কান খবর রাখতে হবে। আর ব্যর্থ রাষ্ট্রের কোনো ইয়েই থাকে না, কোনো বন্ধুই থাকে না, মিত্রই থাকে না, একবার দেখবেন আর কি, ঠিক আছে? দুর্বৃত্ত রাষ্ট্র হচ্ছে যারা হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তার প্রতি হুমকি, তারাই হচ্ছে আপনার কি দুর্বৃত্ত রাষ্ট্র। যারা আন্তর্জাতিক শান্তি, অর্থনীতি, জীবন ব্যবস্থার জন্য হুমকি, তারাই হচ্ছে দুর্বৃত্ত রাষ্ট্র। দুর্বৃত্ত বলতে কি বুঝায়? টেরোরিস্ট, কাইন্ড অফ টেরোরিস্ট,
তাহলে এরকমই বুঝাচ্ছে আর কি, ঠিক আছে? তাহলে এটা সেলফ স্টাডি করবেন। আচ্ছা, নৈতিক রাষ্ট্র মানে কি? যারা হচ্ছে মূলত আপনার আপনার নিজেরা নৈতিক, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে নৈতিক, আন্তর্জাতিক অঙ্গনে সবসময় নৈতিকতার সাপোর্টে থাকে, তারাই হচ্ছে নৈতিক রাষ্ট্র। একবার রিডিং করবেন, ঠিক আছে? ক্রিটিক্যাল থিওরিটা এখন পড়বেন না, এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে একটু ঝামেলা আছে। এটা এক এক বই এক এক রকম আছে, এখানে একরকম, 9 বই আরেক রকম, এটা আমি পরে পড়াবো। এটা আমি আপনাদেরকে ইয়া দিব, ভিডিও ক্লাস দিব, ঠিক আছে? খুব মজার ক্লাস। আচ্ছা, তাহলে আজকে আমরা একটু কি বলবো, ঠিক আছে? তাহলে দ্বিতীয় পরিচয় একটু বুঝে কি করবেন, আপনারা নিজেরা পড়বেন, আমি নেক্সট যে ক্লাসটা নিব সেখানে এগুলো নিয়ে আবার আলোচনা করবো, এগুলো আলোচনা করার ব্যাপার, ঠিক আছে? আর আপনাকে অবশ্যই একটু ভালো করে মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করবেন বলি, পরীক্ষায় সুন্দর গুছিয়ে লিখতে পারবেন না মুখস্থ না করলে। বানায় বানায় লিখবেন তো অত ভালো শব্দ চয়ন হবে না। সর্বমোট সমতামত পার্থক্য একবার রিডিং করবেন, তারপরে হচ্ছে একটু স্ক্রিনশট রাখেন যারা খাতা কলম নেয় তারা আর কি, ঠিক আছে? তারপর এটা ছোট, আমার চ্যাপ্টারটা শেষ, আমার আসলে লাঞ্চ করে নেই, তো খুবই সুন্দর আছে। দেখেন বাংলাদেশের ভূখণ্ড বলতে কি বুঝেন না, একবার দেখবেন, এটা কোনো কিছু নোট করতে হবে না। ভূখণ্ড, ভূখণ্ডগত অখণ্ডতা, এটার মধ্যে একটা পার্থক্য 44-এ চলে আসছে, এই জন্য এটা একটু পড়বেন, এটা স্টাডি করবেন, ঠিক আছে? স্বীকৃতি, এইটা পরীক্ষা আছে, ডিফেক্ট ডিজো, এটা ফিল্ডে প্রচুর ভালো করে পড়াইছি বা জানেন, এটা নিয়ে আলোচনা করবো, বাসায় পড়বেন, ঠিক আছে? তারপরে দেখেন রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় কর্ম, এইটা আমি নিজে পড়াবো, একবার রিভিশন করবেন, নিজে পড়াবো আর কি, ঠিক আছে? নিজে পড়াবো, তখন আপনাদের জন্য ইজি হতে হবে, বাট নিজে পড়বেন, ঠিক আছে? নিজে পড়বেন, এবং এটা রিটেনে লাগে, তো এই জন্য নিজে পড়তে হবে আপনাদের। আপনাদের কাজ হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার পুরোটা হচ্ছে নিজে পড়বেন, এবং আমি এটাকে আপনাকে নেক্সট দিন আলোচনা করবো। নেক্সট দিন শুধু আপনার ইন্টারন্যাশনালি আলোচনা হবে, নেক্সট দিন বলতে আগামীকাল ট্রাই করবো আমি, ঠিক আছে? আগামীকাল না পারলেও আমি সম্ভবত ঘুরতেও যাইতে পারি, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শর্ট শর্ট করে বসে যাবো আর কি। দেখেন আপনাদের কি বলছি, প্রথমে আপনাদের বলছি জব করা যাবে না, আপনারা এটাতে এগ্রি বলছেন, ঠিক আছে? সো আপনারা যদি জব করতে চান টিউশন করবেন, তো আমি আপনাদেরকে 2-3 ঘন্টা আগে জানাবো যে কয়টা বাজে ক্লাস হবে, ক্লাসে চলে আসবেন, ঠিক আছে? যেহেতু আমি জব করি, আমি হুট করে আপনাকে সবসময় পড়াতে পারবো না, ঠিক আছে? মর্নিং এ ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন, এমন হইতে পারে আপনাদেরকে আমি বলতেছি সকাল 7টা 8টা থেকে ক্লাস হবে 9টা পর্যন্ত, ঠিক আছে? একটু অভ্যাস করেন ভাই। আপনারা যারা রিটার্ন দিবেন তাদের কিন্তু বলে রাখি, আপনারা ভাই 14 ঘন্টা 15 ঘন্টা পড়তে হবে, ফার্স্ট টাইমে রিটার্ন দিবেন, অর্থাৎ পাস করতে পারবেন। পাস করা কিন্তু অনেক কঠিন, অত সহজ না, ঠিক আছে? যে আপনি রিটার্ন দিলে পাস করে যাবেন। 10-12 হাজার রিটার্ন দিয়ে 6,000 পাস করছে, 45 50%-এর কাছে, 40% ফেল করছে। আপনাদেরও সেম অবস্থা হবে। পাস করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ে হচ্ছে ম্যাথ, সায়েন্স ভালো করে পড়েন। আপনারা কি করতেছেন আমি বুঝতেছি না। এই ইমেল বা এটা নোট করেন, আপনি গ্রুপে দিবেন। আপনি পেড পেজের স্টুডেন্ট না আমাদের? পেড ব্যাচে কে কে আছেন? আমি তো নাম মুখস্থ হয় না সবার, প্রথম ক্লাস নিচ্ছি তো আমরা, বড় গ্রুপে ক্লাস নিচ্ছি তো কয়েকজন বাইরে থেকে জয়েন করছে। শুভ ভাই তো আছেন, শুভ ভাই একটু নোট প্রতিদিন, ঠিক আছে? ম্যাথ করে ছবি দিতে হবে, ম্যাথ করে ছবি দিতে হবে। হোয়াটসঅ্যাপে দিবেন না ভাই, হোয়াটসঅ্যাপে হচ্ছে ওই প্রোফাইল জ্যাম হয়ে যাবে, ওই ছবি ডাউনলোড হয়ে হবে। ফেসবুকে একটা গ্রুপ দিব, এখানে ছবি আপলোড দিবেন, দিতে হবে বাধ্যতামূলক, এটা আমি চেক করবো, ঠিক আছে? আর আপনাদেরকে একজন ক্যাপ্টেন রেডি করব, ক্যাপ্টেন ম্যানেজ করব, সে হচ্ছে আপনি আমাকে জানাবেন কে দিছে কে দেয় নাই। প্রতিদিন 2টা কাজ করবেন, প্রতিদিন প্রতিদিন লিখেন, লিখে চ্যাটে দিবেন। প্রথম জিনিস ভাইয়া ফেস গ্রুপ না করে মানে টেলিগ্রাম গ্রুপ করলে একটু কেমন হয় ভাই? ওই যে টেলিগ্রামে যদি ওই যে ভাগ ভাগ করে যেরকম থাকে, মানে স্টাডি ম্যাটেরিয়াল গুলো, প্রথমত আমি একটু কালকে ভর্তি হয়েছি ভাইয়া, বা কালকে না আজকে ভর্তি হইলাম আমার খেয়াল নেই। যাই হোক, ওই আমি স্টাডি ম্যাটেরিয়ালটা পাইতে আমার প্রথমত একটু সমস্যা হইতেছে। এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের ফাইল হয়, তো মানে আমাদের কাজগুলো যদি আমরা একটা চ্যানেলে দেই, আর যেটা স্টাডি ম্যাটেরিয়াল সেটা যদি আলাদা একটা চ্যানেলে থাকে, ভাগ ভাগ করা থাকলে আর কি খুঁজে পেতে সুবিধা হয়। আচ্ছা, একটু বলি, আপনাদের একটা টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে, ওইখানে স্টাডি ম্যাটেরিয়াল গুলো হচ্ছে বা নোট করে সবাই ওইখানে আপলোড দেওয়ার নিয়ম আছে, দিচ্ছে আর কি ভ্যা- already, ঠিক আছে? বেঙ্গল গ্রুপটাতে না না বেঙ্গল। না না না, আপনাদের জন্য পেজ গ্রুপে ডেসক্রিপশনে, আপনি ডেসক্রিপশন চেক করলে একটা টেলিগ্রাম চ্যানেল পাবেন, একটা এক্সেল ফাইল পাবেন, ঠিক আছে? আচ্ছা, এক্সেল হ্যাঁ, ফাইলে হচ্ছে হ্যাঁ। আপনাদের পড়াগুলো দেওয়া আছে, 12 তারিখে কিছু পড়া দিছে আমি, 12 তারিখ পর্যন্ত, ঠিক আছে? আমি এই অনুযায়ী পড়াচ্ছি আপনাদেরকে এবং গাইড করতেছি।
আর আপনাদের কিন্তু আমি একদম সব পড়া দিতে পারবো না, এটা গাইডলাইন ব্যাচ, আপনাদেরকে পড়তে হবে, সমস্যা আমি সলভ করবো। ওইখানে এক্সেলে 12 থেকে পর্যন্ত পড়া দেওয়া আছে, আরেকটা লিঙ্ক পাবেন টেলিগ্রাম লিঙ্ক, এটা শুধু আপনাদের জন্য। আপনারা, আমি যত ম্যাটেরিয়াল পাই সাবজেক্ট ওয়াইজ সেখানে আপলোড দিব, আপনারা পাইলে আপলোড দিবেন, আর আপনারা বাড়ির কাজগুলো সেখানে আপলোড দিবেন, সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে, ঠিক আছে, এটা করা আছে। আর যেগুলো আপনি যেই ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করবেন সেটা রেগুলার পড়া, লিখেন একটু কষ্ট করে শুভ ভাই বা কেউ একজন। প্রথমত হ্যালো ভাই, হ্যাঁ ভাই, টেলিগ্রাম যেটা হচ্ছে ক্রিয়েট করছেন এই যে পেট বেচার জন্য, ওটাতে হচ্ছে যে দেখলাম সেকশনও করছেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা। ওইখানে কি শুধুমাত্র হচ্ছে নোট করে জমা দেওয়ার জন্য? নোট জমা আর রচনা আমি কিছু কালেক্ট করে দিব আপনাদেরকে। ইন ফিউচারে আপনারা অনেক নোট পাবেন আমার থেকে বা বিভিন্ন কোচিং সেন্টার, এগুলো এখানে আপলোড দিব যাতে আপনাদের পাইতে সহজ হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? ওইখানে দিবেন। হ্যাঁ ওইখানে দিব, আপনারা জাস্ট ওয়েট করেন, এগুলো আসতে আমি গুছিয়ে দিব। এখনো অ্যাভেলেবেল নোট আসতেছে না, তো গুছানো হচ্ছে না, আমি গুছিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? আপনারা বাড়ি কাজগুলো আপলোড দিবেন হচ্ছে কোথায়, নোট করতে বলি সেগুলো টেলিগ্রামে আপলোড দিবেন। আর বাড়ি কাজগুলো আপলোড দিবেন প্রতিদিন ম্যাথ করে, একটা ম্যাথ হলো আপনি করে, একটা ম্যাথ হলো করে আপনি কোথায় আপলোড দিবেন, ফেসবুক গ্রুপে লিঙ্ক আমি দিয়ে দিব। আরেকটা হচ্ছে ট্রান্সলেশন, আপনারা সবাই মোহিত কিনবেন, ঠিক আছে? কিনে প্রতিদিন অ্যাটলিস্ট 5 লাইন ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ করে সব হোয়াটসঅ্যাপে আপলোড দিবেন, ফেসবুক গ্রুপে, এবং লিখবেন একটা শুরুতে ক্যাপশন দিবেন 47 রিটেন পেইড ব্যাচ, এটা সবসময় রাখবেন, তাহলে আমি চেক দিলে বুঝতে পারবো, ঠিক আছে? তো এটা আমি চেক দিব, আপনারা কেউ একজন দায়িত্ব নেবেন, চেক দিয়ে আমাকে জানাবেন, বা আপনাদের মধ্যে কেউ আছেন কিনা, বা যদি যারা পেইড স্টুডেন্ট না তারাও এটা করতে পারেন, আমি দেখবো আপনি ম্যাথ হচ্ছে কিনা, পড়া হচ্ছে কিনা। তাহলে প্রতিদিনে পড়া হচ্ছে আপনার ম্যাথ এবং হচ্ছে কি ট্রান্সলেশন আপলোড দেওয়া লাগবে, আজকে থেকে শুরু করেন, ঠিক আছে? গ্রুপের লিঙ্কটা আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে, কেমন? আর তাহলে আপনারা হচ্ছেন সেকেন্ড চ্যাপ্টারটা ধরেন আজকে, যেহেতু বাংলাদেশের বই আসে নাই, বাংলাদেশ ঠিক করে পড়ানো টাফ হচ্ছে, তো আপনারা হচ্ছেন কষ্ট করে হচ্ছে এই এই 10 দিনের মধ্যে কনসেপ্টুয়ালটা শেষ করেন, ঠিক আছে? বা 5-7-8 দিনের মধ্যে, এতদিন লাগার কথা না। আজকে আপনাদের কাজ হচ্ছে প্রথম রিভিশন দেন, জাস্ট একবার রিডিং করেন, মুখস্থ করতে হবে না, কোটেশন নোট করেন আর হচ্ছে মুখস্থ করেন, ঠিক আছে? আর হচ্ছে রিডিং করেন, বাকি সব এটাই আর কি, আর তেমন কিছু না, ঠিক আছে? আর ভাইয়া একটা বিষয় জানার ছিল। হ্যাঁ বলেন ভাইয়া। ভাইয়া সেটা হচ্ছে কোটেশনের বিষয়টা, যে যারা আসলে কোটেশনটা মানে ওইটা কি হুবহু লিখতে হবে নাকি কিছু ভুল হইলেও নাম্বার পাওয়া যাবে, এটা। আর হচ্ছে দ্বিতীয়ত পার্থক্য, ভাইয়া হচ্ছে আমরা দেখতেছি যে গত বিসিএস ও পার্থক্য মানে 4 নাম্বারের যদি কোশ্চেন আসে তাহলে সেখানে পার্থক্যর জন্য কয়টা পয়েন্ট লেখা লাগবে। আরেকটা হচ্ছে ভাইয়া যে পত্রিকা আসলে আমরা মানে যেহেতু নভেম্বরে আমাদের পরীক্ষার কথা বলা হয়েছে, তো আমরা পত্রিকা আসলে কোন পর্যন্ত পড়বো, কয় তারিখ পর্যন্ত বা কোন মাস পর্যন্ত, এটা যদি জানাতেন। আচ্ছা, আমার মনে হচ্ছে আপনি হচ্ছেন প্রথম কোশ্চেন কি ছিল? প্রথম কোশ্চেন ছিল কোটেশন নিয়ে আর কি, মানে কোটেশনে একটু ভুল হলে কি এটা নাম্বার পাওয়া যাবে, যেহেতু স্যাররা প্রফেসররা খাতা দেখবেন। না না না, কোশ্চেন ভুল হলে নাম্বার পাবেন না। দেখেন স্যাররা হচ্ছে আপনার প্রচুর ইন্টেলিজেন্ট, আর খাতা কাটতে কাটতে, খাতা ইন্টেলিজেন্ট না হলে সমস্যা নাই, আপনি যে কোটেশন দিবে এটা সবাই দিবে, কারণ সবাই তো একই বই পড়ে, তো আপনি একটা ভুল দিলে উনি ধরে ফেলতে হবে, ঠিক আছে? প্রথমত এটা। তবে মূল ভাবটা যদি সেম থাকে তাহলে কি সমস্যা? মানে এটা তো সাধারণত ওনারা তো বাংলা ভাষায় দেন নাই, কোটেশনটা ইংলিশে দিছেন, তো মূল ভাবটা যদি সেম থাকে, মূল ভাবটা সেম রাখবেন, আর ভাই লাইনটাই এক লাইন, এখানে আপনি মূল ভাব সেম দেখে কি শব্দ দিয়ে লিখবেন, ঠিক আছে? এখানে ফ্যাক্ট হচ্ছে এটা, ধরেন হচ্ছে স্টেট ইজ পিপল অর্গানাইজ করলো উইদিন ডিফারেন্ট ট্রেড, উনি এটাই দিচ্ছে ইংলিশে, কারণ ইংলিশে লিখছে, ঠিক আছে? তারপর ধরেন আপনি বাংলায় করেন এটাকে, ঠিক আছে? বাংলায় করলে আপনি আপনার মতো করে লিখতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, তবে ট্রাই করবেন যে বই যেটা আছে এটাই দেওয়ার, কারণ সব বইগুলো মূলত ইন্টারের বই থেকে বা অনার্সের বই থেকে কপি করে বসে, তো স্যাররা ওইটাই জানে, ওইটাই দেখে আসছে, ওইটা ওনার জন্য ইজি। আপনি যদি ধরেন আপনার মতো করে বানায় লিখছেন বা আপনার মতো করে আপনি মূলভাব লিখছেন আর কি, এখন ধরেন কোনোভাবে স্যার হচ্ছে ধরে নিচ্ছে হচ্ছে তটকা লাগছে, আপনার 1 নম্বর কমে যেতে পারে। ট্রাই করেন এক্সাক্ট লিখতে না পারলে নিজের মতো লিখবেন আর কি, সমস্যা নেই, মূলভাব সেম রাখবেন, ঠিক আছে? তাহলে হবে, সমস্যা নেই। ওকে, এবার দেখেন, আচ্ছা আর কি কোনো প্রশ্ন আছে? ভাইয়া পার্থক্যর কথা বলেছিলাম, যে পার্থক্য যদি প্রশ্নে আসে আর কি, তাহলে ওইটার জন্য তো মার্কস 10টার জন্য তো 4 মার্কস করে থাকে আর কি, তাহলে সেক্ষেত্রে আমি 4 মার্কসের জন্য কি 4টা পার্থক্য লিখলেই হবে নাকি এর বেশি লিখা লাগবে? 5-6টা দেন,
ঠিক আছে, একটা লাইন লিখতে কত মানা লাগবে? 5-6টা তো দিবেন। 5 নাম্বার চাইলেও 5-6টা দেন, 4টা হলো 500। না, টাইম থাকবে ভাই, টাইম নিয়ে টেনশন করেন না, ঠিক আছে, টাইম থাকবে। আপনি 5-6টা করে আপনি 8টা-9টা পড়বেন, যতগুলো মাথায় আসে দিতে থাকবেন, সমস্যা নেই, টাইম থাকবে। ঠিক আছে, এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি আলোচনা করবো পরে। ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে ফিজিক্যাল পরীক্ষা দেওয়া যায় কিনা ট্রাই করেন, কিছু পরীক্ষা ফিজিক্যালি দিয়ে ঠিক আছে, তাহলে ভালো হবে। একদম ডিটেক্ট করতে হলে যায় না, কারণ প্রথমবার ডিটেক্ট দিবেন, ক্যাচালে পড়ে যাবেন। অবশ্যই আপনি কোনো একটা কিছু নিয়ে জাস্ট পরীক্ষা বেঁচে ভর্তি হবেন, ক্লাস করার দরকার নেই, ঠিক আছে। আর কোন কি কোশ্চেন ছিল, কোন পার্ট ছিল আপনার? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে যেটা ভাইয়া আচ্ছা ভাই, পরীক্ষার ওই যে কথাটা ইয়েটা একটু মানে তাড়াতাড়ি কনসেপচুয়ালের জন্য ভাই মিরাজ মিয়ার বইটা থেকে পড়লে কিরকম হবে? না 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 না, মিরাজের বইটা হচ্ছে পরীক্ষা লেখার জন্য না, শিখার জন্য পারফেক্ট। মিরাজের বই শিখার জন্য পারফেক্ট। এখন আপনি 2-3টা বই পড়ার টাইম পাবেন না, ঠিক আছে, আপনি একটু কষ্ট করে এই বইগুলো পড়েন। মিরাজের বইয়ের উপরে আসলে খুব ভালো বই দিচ্ছে সেটা, ঠিক আছে। কিন্তু ওই এখন হচ্ছে ওইটা পড়ে আপনি শিখে ওটা আমাদের জন্য, বা যারা 2-3বার রিভিউ করে বলছেন, ফার্স্ট টাইমে আপনি ধরিয়ে নেন, ওটা আপনি পড়ে বুঝতে পারবেন না, কেমন। আর টাইম পেলে পড়েন, আমার সমস্যা নেই, বাট আমার মনে হয় আপনি পারবেন না। ভাইয়া মিরাজ, একটু বলি। হ্যাঁ, মিরাজের যে রিসোর্স গুলো আপনার দরকার আমি দিয়ে দিব, ওটার সমস্যা নেই, ঠিক আছে। ওনার আলাদা আচ্ছা কোর্স কিনতে বলেন। ভাইয়া পরীক্ষার কথা বললেন যে মডেল টেস্টে দেওয়ার কথা, তো মডেল টেস্টে দেওয়ার জন্য ভাইয়া আমি এমনি অনলাইনে যেটা দেখলাম ওই যে অনেকে ইবিসির কথা বলছে, ওই যে ইঞ্জিনিয়ার বিসিএস কেয়ার, আবার অনেকে লাইভ লাইভ অফলাইন, রিটেনের কথা অফলাইনে, বলছে। অফলাইনে, অফলাইনে পরীক্ষা দেন। অফলাইন অফলাইন, আছে। অফলাইন, অনলাইনে যাবেন না। অনলাইনে এমসিকিউ পর্যন্ত ঠিক আছে, অফলাইনে পরীক্ষা দেবেন, টাইম ওয়েস্ট হলে হোক, অফলাইনে পরীক্ষা দেবেন, কেমন। কেন দিবেন এটা বুঝবেন, সমস্যা নেই, ঠিক আছে। জি আর কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আজকে রাখি। আমরা আবার নেক্সটে খুব দ্রুতই বসবো আর কি। সো আপনারা হচ্ছেন